ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাহুল সাহেব আপনি কেমন আছেন? জি একদম ঠিকঠাক, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে একদম। বাসার সবাই ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ সব একদম ঠিকঠাক। আচ্ছা তো রাহুল ভাই, কথা আমি আগে বলবো না আপনি আগে বলবেন? আচ্ছা আপনি বলেন, শুনি আমি। আচ্ছা, ওই আপনি মনে হয় মানে 1 তারিখের বাহাসটার বিষয়ে, আচ্ছা ডেট তো আমি দিয়েছি, আমি আবার ওখানে বলেছিলাম যে যদি আপনি আপনার পছন্দ মতো ডেট দেন তো সেটাও সমস্যা নেই। তো এগুলো তো আমার প্রস্তাব বা আমি বলেছি। এখন আপনি আসলে এই বিষয়ে কি চিন্তা ভাবনা করছেন? একটু দিকে আপনি আসছেন বা অন্য কি প্রক্রিয়া বা কি? যেহেতু বাহাসের শর্ত যখন চ্যালেঞ্জ করা হয়েছিল তখন আমি অ্যাকসেপ্ট করেছি শর্ত দিয়ে। সেই শর্ত পূরণ করে যদি আপনি যে শর্ত আমি বলেছি সেই শর্ত পূরণ হলে ইনশাআল্লাহ অবশ্যই 1 তারিখে আসবো। আচ্ছা, ভালো কথা। তো বাহাসের চ্যালেঞ্জ আমি করলাম না আপনি করলেন? ফেস টু ফেস বাহাসে বসার চ্যালেঞ্জ আপনার পক্ষ থেকে ফার্স্ট হয়েছে এবং বাহাস শব্দ দিয়ে আপনি কমপক্ষে 10খানা পোস্ট করেছেন। আমি তো প্রথমে তো বাহাস চ্যালেঞ্জ আপনি করলেন তাই না, যে 10টা গোল্ডেন চেন দেওয়া হবে, এটা যদি আমি প্রমাণ করতে পারি। এটা তো আপনি করলেন। হ্যাঁ ওটা আমি বলেছি ফার্স্ট। তারপরে হ্যাঁ, এখন সেটার বাস্তবায়নের জন্য দ্বিতীয় দফায় আমি বললাম যে আমরা একসাথে বসে এটাকে করি, পূরণ করি। তাহলে এটা কি নতুন চ্যালেঞ্জ হিসেবে আপনি ধরছেন? এটাকে আমার পক্ষ থেকে নতুন চ্যালেঞ্জ হিসেবে আপনি ধরছেন? যেহেতু আপনি নিজে বললেন যে দ্বিতীয় দফা হিসাবে আপনি বাসে বসার জন্য চ্যালেঞ্জ করেছেন, দ্বিতীয় দফা। একজনে তো ইজাব করে আর আরেকজন দ্বিতীয়তে যে যিনি বলে সেটা হচ্ছে কবুল। যেমন বিবাহের মধ্যে সেটাকে বলা হয় কবুল। তো এখন এই যে আমি দ্বিতীয়তে কবুল বললাম বলে আপনাকে আমি এটা বাস্তবায়নের জন্য বসার জন্য বললাম কবুল করতে, এটাকে আপনি ভিন্ন নতুন করে চ্যালেঞ্জ হিসেবে ধরছেন? এটা অবশ্যই নতুনই চ্যালেঞ্জ, যেহেতু দ্বিতীয় দফা শব্দটা আপনিও বলছেন। কেন চ্যালেঞ্জ দিতে হবে? হ্যাঁ আমি একটু বলি। প্রথম যখন আপনার ভিডিওটা আমি পাই তখন ভিডিওটা শেয়ার দিয়ে বললাম যদি সে বুখারী থেকে এরা দেখাতে পারে তাহলে 10টা গোল্ডেন চেন। তার পরিপ্রেক্ষিতে আপনি একটা ফেসবুক পোস্ট করলেন বুখারীর দলিল দিয়ে এবং ফাতুল বারীর ব্যাখ্যা সহ। তাতে আমি কাউন্টার ভিডিও করলাম যে বলেছিলাম বুখারী, কিন্তু আপনি ব্যাখ্যা থেকে কেন দলিল দিলেন, তার কাউন্টার আপনি করলেন। এরপর আমি আবার কাউন্টার দিলাম, তারপর আপনি আবার 2-3টে কাউন্টার দিলেন। তো যখন সমাধান হলো না তখন আপনি দ্বিতীয় মানে ওই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল, যেহেতু আপনি দিলেন কিন্তু সমাধান ওখানে হয়নি সোশ্যাল মিডিয়ায়। তখন আপনি বললেন তাহলে এটাকে ভাই একটা সমাধান করা যেতে পারে। তো সমাধান কি হবে? আপনি তখন বাহাসে ফেস টু ফেস বিচারকের নেতৃত্বে বিচারক সিদ্ধান্ত দিবে, এই যে একটা প্রস্তাব বা এই যে আপনি একটা ইজাব করলেন নতুন ভাবে, কারণ ওই চ্যাপ্টার ক্লোজ, ওখানে সমাধান হয়নি। আচ্ছা, তো এটা তো যে বাহাসে বসার চ্যালেঞ্জ প্লাস বিচারকের অধীনেই হতে হবে, বিচারক যে সিদ্ধান্ত দিবে, এই চ্যালেঞ্জ তো আপনার পক্ষ থেকে হয়েছে এবং বাহাস শব্দ দিয়ে। তার আগে বাহাস কোনো শব্দই ছিল না। চ্যালেঞ্জ আপনার ওটা চ্যালেঞ্জ ছিল আর এটা দেখানোর চ্যালেঞ্জ। আচ্ছা দেখানোর চ্যালেঞ্জ আপনি দেখাতে পারেননি, আমার দাবি। জি আপনার দাবি না দেখাতে পেরেছেন, এখন সমাধান তো করতে হবে বলে আপনি একটা সেকেন্ড একটা চ্যাপ্টার খুললেন। হ্যাঁ জি। তো এটা অবশ্যই এটা চ্যালেঞ্জ, বাহাসের চ্যালেঞ্জ, ফেস টু ফেস বসার চ্যালেঞ্জ। নতুন এটা নতুন হলো। হ্যাঁ এটা আপনি চ্যালেঞ্জ করেছেন। আচ্ছা আচ্ছা, তো আমি একটু বলি এখন। ওকে, তাহলে আপনি আমার দ্বিতীয় চ্যালেঞ্জ তো আপনি অ্যাকসেপ্ট করেন নাই। আমি বলেছি যাত্রাবাড়ি আহলে হাদিস মাদ্রাসায় আমরা বসবো, বিচারক ওনারা আপনাদের সালাফিদের থেকে আপনি নেন যাকে ইচ্ছা। আপনি তো সেটা প্রত্যাখ্যান করেছেন। করে আপনি তৃতীয় দফায় নতুন চ্যালেঞ্জ দিয়েছেন, যাত্রাবাড়ি বাইতুল মুকাররমে হবে এবং আপনি তাকিব ইসমাইল সাহেবকে আনতে হবে, তারপরে আব্দুল মতিন সাহেব থাকবেন, আর একজন আব্দুল সাহেব থাকবেন, আরো বা কারো নাম বলেছেন কিনা এইভাবে। তাহলে আপনি তো দ্বিতীয় দফাটা আপনি গ্রহণ করেন নাই, বর্জন করেছেন। দ্বিতীয় দফা যদি আপনি মানেন তাহলে যাত্রাবাড়ি আহলে হাদিস মাদ্রাসায় হবে এবং বিচারক আহলে হাদিস থেকে থাকবে, যেটা আমি বলেছি। তো সেটা তো আপনি অ্যাকসেপ্ট করেন নাই, আমার চ্যালেঞ্জ তো আপনি বর্জন করেছেন। পরে আপনি নতুন চ্যালেঞ্জ দিয়েছেন তৃতীয় দফায় যে আপনি বাইতুল মুকাররমে বসবেন, সেটা আপনার প্রস্তাব।
আপনার চ্যালেঞ্জ, তৌফিক ওসমান সাহেব থাকবে, সেটাও আপনার চ্যালেঞ্জ। তাহলে এটা তো আপনার চ্যালেঞ্জ হলো, তাহলে এটা আমার চ্যালেঞ্জ কি করে হলো? এখানে একটু আপনার ভুল হলো, এখানে ভুল হলো প্রথমে একটু বলি। আপনি একটা প্রস্তাব করেছেন যে ফেস টু ফেস বিচারকের নেতৃত্বে বসতে হবে। আমি এটাকে আমি ইগনোর করিনি, এটাকে আমি শর্ত যুক্ত ভাবে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি যে যদি বসতেই হয় তাহলে ওই মসজিদে না হয় এই মসজিদে হোক, এই বিচারক আপনি যার নাম ঘোষণা করেছেন এটা না হয় এটা হোক, এটা নিয়ে আয়োজন করেন, খরচ যা হবে 100% আমি দেবো। তো ওই বিচার ওই দ্বিতীয় দফা যে চ্যালেঞ্জ আপনি করেছেন ওটাকে আমি শর্ত যুক্ত ভাবে কবুল করেছি, আমি ডিসএগ্রি করিনি, আমি শর্তযুক্ত। এখন আপনার যদি আমার এই শর্ত পছন্দ না হয় আপনি ডিসএগ্রি করতে পারতেন যে রাহুল ভাই আপনি যে কথাটা বলেছেন যে তাকে শুনুন, এটা আমাকে সম্ভব নয়। আমি তো গ্রহণ করেছি। হ্যাঁ, তাহলে ব্যবস্থা করুন। আমি তো গ্রহণ করেছি। তাহলে রাহুল ভাই, আমি আপনাকে একটা, আপনি মাসালা জানেন কিনা, একটা গরু আমি বিক্রি করবো আপনার কাছে, আমি বললাম যে এটা গরুটা আমি 100 টাকায় বিক্রি করব। তো আপনি যদি এটাকে 100 টাকায় কিনেন তাহলে সেটাই হচ্ছে কবুল। আর যদি আপনি এখানে আরো বিভিন্ন শর্ত যুক্ত করেন যে গরুর সাথে এটা দিতে হবে ওইটা দিতে হবে, তাহলে সেটা আবার আপনার পক্ষ থেকে নতুন প্রস্তাব হবে। তো সেটা আমি চাইলে গ্রহণ করব, চাইলে না গ্রহণ করব। তো আমার যেটা দ্বিতীয় দফার যেটা ছিল সেটা আপনি যদি গ্রহণ করেন তাহলে পরিপূর্ণটাই আপনাকে গ্রহণ করতে হবে। আর যদি আপনি ওটা গ্রহণ না করেন, নতুন বিষয় যুক্ত করেন, তাহলে এটা সম্পূর্ণ আপনার নতুন ইজাব হয়েছে। এখন সেই নতুন ইজাব আমি ডিসএগ্রি করবো কেন? আমি গ্রহণ করেছি, আপনি করেছেন, আমি গ্রহণ করেছি। এখন দেখেন ভাই, আপনি প্রথমবার চ্যালেঞ্জ করলেন, আমি আপনার ওই বিষয়টার উপর, আপনি প্রথমবার বলেন নাই যে এটা সরাসরি হইতে পারবে না, শুধু অনলাইনে হবে, আপনি তো এটা বলেন নাই। তো সেইখানে আমি বলেছি যে যেহেতু আপনি সরাসরি এটাকে মানছেন না, আমি যেটা করছি সমাধান হওয়া দরকার। হ্যাঁ, না আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আমি কমপ্লিটলি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু বলি, আমি আপনার বিষয় ওইটাই প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার জন্য আমি একটা শুধু প্রসেস জেনেছি, সেটাকে আপনি ধরছেন নতুন চ্যালেঞ্জ, অথচ বিষয় আগেরটাই। এখন আমারটাকে আপনি আবার পুরোটাই আপনি গ্রহণ করলেন না, শুধুমাত্র সেখান থেকে ফেস টু ফেসটা নিলেন। এতটুকু নিয়ে আপনি নতুন করে সবকিছু গুছালেন, সাজায় সেটাকে আপনি আবার ভিন্ন প্রস্তাব মানছেন না। আপনি যে কোনো ফিকি একটা মাসলাতেও দেখবেন ইজাব এবং কবুল, ইজাবের উপরেই কবুল হয়। যদি আপনি আবার কবুলের উপর নতুন শর্ত যুক্ত করেন তাহলে এটা নতুন ইজাব হয়, সেটা কবুল হয় না। সেটা আপনি নতুন ইজাব করেছেন, আপনি নিজেই বললেন যে আমি চাইলে গ্রহণ করতে পারি, চাইলে বাদ দিতে পারি। তার মানে কি? যদি আমার টাইম হয় তাহলে বাদ দিব কিভাবে? তার মানে আপনি শর্ত লাগিয়ে নতুন এনেছেন। এখন ওই নতুনটা আমি গ্রহণ করতে পারতাম, বাদ দিতে পারতাম, আপনি নিজে স্বীকার করলেন। তো আমারটাই যদি হইতো তাহলে আমি বাদ দিব কিভাবে? এখন আমি তো বাদ দিয়ে গ্রহণ করেছি, তাহলে চ্যালেঞ্জ করেছেন আপনি, আমি গ্রহণ করেছি। এখন এই চ্যালেঞ্জটা তো বাস্তবায়ন আপনার করা উচিত, বা এটা আপনি যাকে শর্ত করেছেন তাকে সাহেবকে তো আমার দরকার নাই, দরকার হচ্ছে আপনার। আচ্ছা, অনেক রাকিব ভাই অনেক জায়গায় কথা চলে যাচ্ছে, আগে ওই বিষয়টা আসুক, তারপরে এই বিষয়গুলো তাকে হিসেবে বলতে আসবে। তো এখানে হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনি যে মাসালাটা দিয়েছেন এই মাসালা করে মুত্তাফিক নয়। প্রথম কথা যে আপনি একটা প্রস্তাব করেছেন 100 টাকা দিয়ে মাল বিক্রি করব, ওটা কে নিলে সম্পূর্ণ নিতে হবে না। বুখারীর অন্য হাদিস আছে এখান থেকে, বুখারী ক্রেতা এবং বিক্রেতা যতক্ষণ তারা চুক্তিতে সম্মতি না হচ্ছে এবং বিচ্ছিন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা ওই ক্রেতা বিক্রেতার মধ্যে থাকবে। যতক্ষণ চুক্তিবদ্ধ হয়ে দুজন সম্মতি দিয়ে বিচ্ছিন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা প্রথম ইজাব কবুল হিসেবে থাকবে। বুখারী স্পষ্ট হাদিস আছে, বাব কায়েম করা আছে, সম্ভবত সে বুখারী 2112 নম্বর হাদিসের অধীনে। আপনার ওটার সাথে আমার বিষয় না, আমার না, আপনি যে মাসালা দিয়েছেন, আমি একটু শেষ করি, এর সাথে আপনি নতুন শর্ত যুক্ত করবেন। আমার ইয়া ছিল যে আমি গরু বিক্রি করব, আপনি যখন গরুর সাথে আরো একটা জিনিস নিয়ে আসবেন যে এর সাথে এটা দিতে হবে ওইটা দিতে হবে, তাহলে এটা আপনার নতুন করে ইজাব। এখন আমার আগের প্রস্তাবের ইজাবের ভিত্তিতে আপনি এটা কবুল করতে পারবেন না। যেমন আমি বুঝাই, যেমন ধরেন আমি যদি আপনাকে ইজাব করি যে আমি 100 টাকা এটা বিক্রি করব, তাহলে আপনি কবুল করলে আমি আপনাকে দিতে বাধ্য, বিক্রি সম্পূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু আপনি যদি নতুন শর্ত করেন তাহলে আমার এখানে কথা বলার সুযোগ আছে, আমি দিব কি দিব না, আমি এটার সাথে ভাবল ফি দিব কি দিব না, কথা বলার সুযোগ আছে। তার মানে এখন আবার আপনার পক্ষ থেকে হয়েছে
না, এটা এখন আমার পক্ষ থেকে হয়নি। এটা আমি কবুল করবো কি করবো না সেটা হচ্ছে আমার বিষয়। রাকিব ভাই, হ্যাঁ, এটা তাই না? এই শেষেরটুকু ঠিক বললেন, তবে প্রথম অংশটুকু একটু হ্যাঁ, ভুল হয়ে গেছে। কেননা সহিহ জীবনে বুখারী, আপনি যে মাসালা দিয়েছেন সহিহ বুখারীর হাদিস হ্যাঁ, সম্পূর্ণ উল্টো। সহিহ বুখারীতে জি। স্পষ্ট, যেহেতু আপনি না, মাসালা না, কথা না। বলছেন, মাসালা কথা। প্রসঙ্গ ভিন্ন ভাই, না, রাহুল ভাই। আমি একটু শেষ আমি করি, আপনাকে আমাকে একটু প্রসঙ্গ ক্লিয়ার করতে ভিন্ন, দেন। উল্টো হয় নাই। না, আমাকে একটু ক্লিয়ার করতে দেন। আপনি তো বললেন 2 মিনিট, আড়াই আমি মিনিট। শুনেন, আমি আপনাকে তাহলে একটু বলি, আপনি যে আমাকে বাইতুল মুকাররমের প্রস্তাব দিয়েছেন, একটু না, এটা আমি একটু এই বিষয়টা কি দেখি, আপনি বাইতুল মুকাররমের প্রস্তাব দিয়েছেন এবং তবে সবকে আনতে বলেছেন, এটা কি আমি আমার আগের ইচ্ছা অনুযায়ী মানতে বাধ্য নাকি বাধ্য না সেটা বলেন। ওকে, আমি বলি আগে। যেহেতু আপনি একটা উদাহরণ জি, দিলেন বলেন। যে আপনি 100 টাকা দিয়ে একটা জি। গরু বিক্রি করতে যাচ্ছেন, আর যিনি হ্যাঁ, ক্রেতা, হ্যাঁ, ওই দামে হলে কিনবে, নচেত কিনবে না। যদি ক্রেতা নতুন জি। শর্ত দেয়, এটা তৃতীয় ইজাব না, এটা শর্ত নয়। এটা সহিহ বুখারী হ্যাঁ। হাদিসের উল্টো। কেন উল্টো? যতক্ষণ সহিহ ক্রেতা বুখারী কয় বিক্রেতা, নম্বর হাদিসে আছে? সহিহ বুখারী কয় নম্বর হাদিস? 2112 নম্বর হাদিস। 2112, হ্যাঁ? জি। আচ্ছা। ক্রেতা বিক্রেতা যতক্ষণ পর্যন্ত দাম দর চলবে, উনি 100 টাকা বলতে পারে, বিক্রেতা বলতে পারে আমার 190 টাকা হলে নেবো, বাবদ আমি গরু বিক্রি করবো, বলতে গরুর সঙ্গে দৌড়েও দিতে হবে, এই কথাবার্তা চলবে। জি। যতক্ষণ বিচ্ছিন্ন না হচ্ছে, আপনার যতক্ষণ বিচ্ছিন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ইজাব কবুল ওই একটা সেকশনই থাকছে। যদি একটা প্রস্তাব রাজি হয়ে গেল, প্রতিপক্ষ বিচ্ছিন্ন হয়ে গেল, তৃতীয়বার যখন এসে বলছেন আমি গরুর সঙ্গে দড়িও চাই, কিন্তু প্রথমে বলেছিল না, হ্যাঁ, তখন এটা তৃতীয় প্রস্তাব হবে ক্রেতার পক্ষ থেকে। কিন্তু আপনার উদাহরণটা দেখেন ভাই, কোথায় মিল হচ্ছে না। আচ্ছা, আমি আপনি বলি বলেন হাদিস নাম্বারটা আমার বলেন। 12 নম্বর হাদিস। 2112। জি। জি, রাহুল আপনি বলতে থাকেন। জি, তো এখানে হচ্ছে আপনি যেহেতু একটা প্রস্তাব দিয়েছেন, আমি প্রস্তাবটাকে শর্ত দিয়েই আমি অ্যাকসেপ্ট করেছি। ওকে, শর্ত দিয়ে যখন আমি আমি তো অ্যাকসেপ্ট, শর্ত দিই, এটা নিয়ে অ্যাকসেপ্ট কিভাবে হলো? শর্ত দিয়ে আপনি অ্যাকসেপ্ট করেন কি? আমি তো শর্ত দিই। আমি তো যা দিয়েছি আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন। আপনি বলেছেন না সেম অ্যাকসেপ্ট করতে হবে, এটা কোথায় পেলেন? এটা তো অ্যাকসেপ্ট, তাহলে অ্যাকসেপ্ট কিভাবে না, হলো? আমি শর্ত দিয়ে অ্যাকসেপ্ট করেছি যখন। আপনি নতুন আরো কিছু চাইলেন, আচ্ছা, আপনি তামিদ ভাই, নতুন আরো কিছু চাইলেন, তার মানে তো আপনি অ্যাকসেপ্ট করেন নাই। তামিদ ভাই, একটু আমি কথা বলি। আসলে তো একটু ওনার কথা শেষ করি, আমি কমল ভাই একজনের যে করে বললে ভালো হয়, সুন্দর। জি, তো এইখানে উনি একটা প্রস্তাব দিয়েছে, আমি শর্ত দিয়ে আমি অ্যাকসেপ্ট করেছি। হ্যাঁ, আপনি তৃতীয় যখন ভিডিও করলেন তামিদ ভাইয়ের সঙ্গে, তখন আপনি বলতে আচ্ছা, পারতেন। এই যে রাহুল ভাই, আপনার এই হাদিসটা আমি আগে শেষ সহিহ করি। বুখারীতে পড়ছি। এটা শেষ করি আগে। সহিহ বুখারীর হাদিস। হুম। আপনি যে বললেন আমি আচ্ছা, আমরা কি কথাটা শেষ করি? কথাটা শেষ করি সহিহ বুখারী এটা শেষ করি ভাই। ভাই। ওই যে রাহুল ভাইয়ের বক্তব্যটা শেষ করার পরে আপনার সহিহ বুখারী নিয়ে আপনার পরবর্তী বক্তব্য কি হয়েছে তাহলে একসাথে ওকে, ওকে। তো এখন হচ্ছে যে উনি একটা প্রস্তাব দিয়েছিলেন, আমি প্রস্তাবটাকে এডিট করে শর্তযুক্ত হয়ে কবুল করেছি। এখন আপনি যদি বলতেন যে রাহুল ভাই, আপনাকে তো এই শর্ত দিইনি, আপনি এই শর্ত কেন লাগালেন? অথচ আপনি শর্ত সব গ্রহণ করে কিছু শর্ত নিজেই থেকে বিয়োগ করে আপনি 1 তারিখ ঘোষণা করলেন। যেন আমি ওই শর্তে বলেছিলাম তাকে ওসমানী সাহেব যদি আসতে পারে ইনশাল্লাহ বাইতুল মুকাররমে তিনি ঘোষণা করবেন কত তারিখ। এই যে আমার শর্ত ছিল, এই শর্তটাকে আপনি এখানে উল্লেখ না করে আপনি একটা নতুন তারিখ ঘোষণা করে দিয়েছেন। তাহলে আপনি প্রথম দিনই ভিডিও করে বলতে পারতেন রাহুল ভাই, আপনি যে শর্ত দিয়েছেন এটা পসিবল না, এটা তো আপনি অযৌক্তিক কথা বলছেন, তাই দিয়ে ডিনাই করতে হতো। কিন্তু আপনি আমার শর্তটাকে ডিনাই না করে অর্ধেক কাটছাট করে আপনি প্রপোজ করেছেন। এখন আমি দেখবো যে আপনার এই প্রপোজের পরে আমি আসবো কি আসবো না, কিন্তু না এসে আপনি চূড়ান্ত একটা তারিখ দিয়ে দিয়েছেন, এটাই মিস্টেক হয়েছে আপনার। নচেত সব ঠিকঠাক ছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, 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 শেষ, শেষ। জি, বলুন। জি, বলেন। হ্যাঁ, রাহুল ভাই, প্রথম কথা হচ্ছে আমি বলেছি কেটে গেল কথা। তখন ওই আমি যখন একটা ইজাব করব, তখন আপনাকে গ্রহণ করলে ওই ইজাবটাই গ্রহণ করতে হবে। আপনি যদি এর সাথে শর্ত করেন যে গরুর সাথে ছাগল ফ্রি, তাহলে এটা আপনার নতুন ইজাব হবে। সেটা আমি চাইলে গ্রহণ করতেও পারি, নাও করতে পারি। এটা নতুন ইজাব নয়। যদি আমি একটু শেষ করি কথাটা, এখন আপনার কথা বললেন ভাই, একটু শেষ করে আমি শেষ করি। আসলে আপনি বললে তাহলে আরেক মিনিট বলেন আপনি, পরে আমি বলি। না, আপনি বলেন। আপনি বলেন, আপনি শেষ করেন পরে। আচ্ছা, আমি যেভাবে ইজাব করব, প্রস্তাব দিব, সেটা আপনি কবুল করলে কবুল। আর যদি আপনি এখানে বাড়ান কমান, তাহলে সেটা আপনার নতুন ইজাব, সেটা আমি চাইলে গ্রহণ করতে পারি, নাও করতে পারি। আমি যতটুকু ইজাব করবো এতটুকু আপনি কবুল করলে ওয়াজাবাল বাই, তখন বাই ওয়াজিব হয়ে যাবে। আপনি দাবি করলেন যে না, সহিহ বুখারীতে আছে
যে দুইজনে মিলে যত এদিক সেদিক করো বারাক কমাক, লাস্টে যে এটা হবে। সহিহ বুখারীর 112 নম্বর 2112 নম্বর হাদিসটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, আল্লাহু কল ইদা তাবায়া রাজুলান, যখন দুই ব্যক্তি ক্রয় বিক্রয় করবে, দুই ব্যক্তি যখন ক্রয় বিক্রয় করবে, ফাকুল্লু ওয়াহিদিন মিনহুমা বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা, তখন তাদের উভয়ের খিয়ার থাকবে যে তারা এই বিক্রয়টা বাতিল করবে কি করবে না। আমার হচ্ছে এখানে বিষয় নতুন করে শর্ত যুক্ত করলো অপর পক্ষ, সেইটা প্রথম পক্ষ মানতে বাধ্য কি বাধ্য না, বা সেইটা নতুন ইজাব কি করবো সেই বিষয়ে। আর এখানে বলা হচ্ছে তারা বাই করে ফেলছে, আমি বলেছি 100 টাকা দিয়ে বিক্রি করব, উনি বলেছেন ঠিক আছে আমি 100 টাকা দিয়ে কিনবো, দাদা ইয়া করেছে, করার পরে বলা হচ্ছে উভয়ের জন্য আবার খিয়ার থাকবে মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ তারা পৃথক না হবে। অর্থাৎ ইজাব কবুল গ্রহণ করার পরেও ওই মজলিসে থাকা অবস্থায় তিনি যদি বলেন যে আমি এটা কিনবো না, তাহলে তার জন্য সেটা খিয়ার আছে। ভিন্ন বিষয়, এখানে ইজাব কবুল হয়ে গেছে, আমি যেভাবে ইজাব করেছি উনি কবুল করেছেন, হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ওনাদের তারপরও খিয়ার থাকবে মা লাম ইয়াতাফাররাকা, যে পর্যন্ত তারা মানে তাফরিক না হবে, বিচ্ছিন্ন না হবে। আও ইউখাইয়ারু আহাদুহুমা আল-আখার, অথবা একজন অপরজনকে যতক্ষণ পর্যন্ত খিয়ার না দিবে তার আগ পর্যন্ত তারা উভয়ের জন্য খিয়ার থাকবে। ফাতাবায়া আলা যালিকা ফাকাদ ওয়াজাবাল বাই, তো এভাবে হওয়ার পরে যদি তারা ফরক হয়ে যায় তখন বাই ওয়াজিব হবে, যেটা পরেও বলা হচ্ছে ওয়াইন তাফাররাকা বা'দা আন ইয়াতাবায়া ওয়া লাম ইয়াতরুক ওয়াহিদুম মিনহুমা আল-বাই'a ফাকাদ ওয়াজাবাল বাই'উ, যদি তারা এটা কি বলে তাফরিক না করে ক্রয় বিক্রয় করার পরে সেটার উপরে তারা বহাল থাকে, এই অবস্থায় পৃথক হয়, তখন বাইটা ওয়াজিব হয়। এই হচ্ছে এখানে এই বিষয়, এই বিষয়ের সাথে তো আমার এই বিষয় সম্পৃক্ত না, এটা তো একজন যা সাধারণ কমন সেন্স আছে সেও বুঝবে। আপনার পক্ষে দলিল দিই, আপনার পক্ষে তো দলিল না, এটা তো আমার পক্ষে দলিল। দুই বিষয় হচ্ছে যে আপনি বললেন যে আমি আপনার শর্ত বর্জন করেছি কিনা, আমি ওই দিনই সেটা বলেছি, কিন্তু বর্জন করবো কেন, আমি বলেছি আপনি যখন শর্ত করেছেন তখন শর্তের ব্যবস্থাপনা আপনিই করবেন এবং চ্যালেঞ্জ দাদা আপনি চ্যালেঞ্জ করবেন, আমি সেটা তখন বলেছি। আমি তো শর্ত এখনো বাতিল করছি না, তো উসমান সাহেব আসলে আমার তো কোনো সমস্যা নেই, তো আমি তো শর্ত এখনো আপনারটা মানছি, আমি আপনার শর্ত মেনেছি, শর্ত দিয়েছেন আপনি, আমি মেনেছি, আমি বাদ করবো কেন। এখন শর্তের বাস্তবায়ন তো আপনি করবেন, সেটা তো আমি প্রথম দিন স্পষ্ট ভাষায় বলেছি যে আপনি আপনার লোকজন নিয়ে আপনি আসবেন, আপনার বিচারক নিয়ে আপনি আসবেন। জি রাহুল ভাই বলেন। এখানে কিছুটা শব্দ উল্টো হয়েছে, যাই হোক, এখানে যে বিষয়টা যে দলিল সহিহ বুখারী, এটা তো আপনার পক্ষে দলিল দিন, এটা তো আমার পক্ষে দলিল দিয়েছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে শর্ত আমি যেই দিন অ্যাকসেপ্ট করেছিলাম শর্ত যুক্ত ভাবে যে তৌফিক উসমানী সাহেব, আমি শেষ করি আচ্ছা আমি শেষ করি। তো এইখানে যেহেতু আপনি যে ভাষে চ্যালেঞ্জ করেছেন সেটা শর্ত যুক্ত ভাবেই আমি গ্রহণ করেছি এবং সেই শর্তে এটাই উল্লেখ ছিল যে অ্যারেঞ্জ আপনিই করবেন, খরচ আপনি দেন, আমি দিয়েছি তো, আমি তো শর্ত যুক্ত হয়ে কবুল করেছি, আমি তো বারবার বলছি না এটা ইজাব নয়, এটা ইজাব নয়, কেননা আমরা এখনো বিচ্ছিন্ন হইনি, কেননা আমরা ওই টপিক থেকে এখনো বিচ্ছিন্ন হইনি। না বাহাসের আমি ইজাব করছি, আপনি যখন ইজাব করেছেন আমি কবুল করছি, কবুলটা আমি শর্ত যুক্ত হয়ে করেছি, অতএব আমরা এখনো এই ইজাবের মধ্যে আছি, আপনার ইজাব কবুল এর মধ্যে যখন কথোপকথন চলছে, এখনো চূড়ান্ত এখানে চূড়ান্ত এখনো কবুল হয়নি। আচ্ছা আপনি কথা বলছেন, বলেন। এখানে হাদিসের মধ্যে আমি তো জানার জন্য হাদিসের মধ্যে যে শর্তটা যুক্ত করা হয়েছে বা যুক্ত করা হয় নাই এই বিষয়ে নিয়ে কোনো বার্তা আছে না, শর্ত যুক্ত করা না করা নিয়ে বিশেষ করে মানে শর্ত যুক্ত করা না করা নিয়ে ইজাব কবুলের মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কি হবে না, হাদিসের মধ্যে কি এরকম কিছু কিছু আছে নাকি, তাহলে যদি কোনো একজন বক্তব্য দিতেন। আমি পাচ্ছি না, রাহুল ভাই যদি পান পাইতে পারেন। আমি আপনাকে মনে হচ্ছে এটা নিয়ে মূল টপিক আর কি, রাহুল ভাই একটু বলতেন প্লিজ। কোন বিষয়টা বলেন তো। মানে আমি বলছিলাম কি যে মানে ইজাব কবুল একটা জিনিস, এটার সাথে শর্ত যুক্ত করিয়ে দেওয়া ভিন্ন জিনিস।
কিন্তু আপনি যে হাদিসটা উনি একটা মাল, তামিদ ভাই আমি বলি তাহলে, তামিদ ভাই আপনি একটা মাল বিক্রি করতে যাচ্ছেন 100 টাকা দিয়ে। আমার একটু প্রশ্নটা একটু দিবেন কষ্ট করে প্লিজ। হ্যাঁ আপনি বলেন না মনে করেন, বলেন। মানে এখন কথা হচ্ছে যে শর্তটা যুক্ত করা হয়েছে, এই শর্তটা বাতিল হবে বা শর্তটা, এই শর্ত কথা কি হাদিসের মধ্যে বক্তব্যের মধ্যে আছে কিনা, মানে এটা যদি একটু ক্লিয়ার করতেন আর কি। মানে আপনাদের দুজনের ভাবে শোনেন, আমি আগের যাবে এটা 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 হাদিসে আছে কিনা। আমি আগে বলেছি যে এই মাসালা নিয়েও ইখতিলাফ আছে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয় যিনি উনি দিলেন। হাদিসে কি আছে সেটা হ্যাঁ এখন হাদিস নিয়ে তাহলে তাহলে তো এটা নিয়ে তো আমাকে আরো 10খানা হাদিস পেশ করতে হবে এই মাসালা সাবিত করার জন্য। আমি তো জাস্ট একটা ইশারাতন। হ্যাঁ আরে সমস্যা কি এখন এখন কি তাহলে আপনি এই বিতর্ক সমাধান করতে যাচ্ছেন, এই মাসালা সমাধান করতে যাচ্ছেন নাকি বলছে তাহলে নাকি মূল প্রসঙ্গ ছেড়ে দিয়ে? মানে আমাদের তো এখন আচ্ছা আপনার পক্ষে তাহলে আপনার পক্ষে হাদিস দেন, তাহলে আপনার ওকে আপনি 1 মিনিট বলেন রাকিবুল সাহেব, রাকিবুল সাহেব আপনি 1 মিনিট কথা বলেন, তবে তাহলে আপনার পক্ষের একটা হাদিস পড়ে শুনিয়ে দেন। আপনি যে বললেন 100 টাকা আপনি প্রথম হিসাব করেছেন, এবারে বিক্রেতা যে আছে ওতেই সম্মতি দিতে হবে, উনি যে নতুন দাম বলে তাহলে নতুন ইজা হলো, এটা হাদিস দেন একটা। রাহুল ভাই আগে আপনি যেটা দিয়েছেন এটা দিয়ে শেষ করেন, আগে আপনি আগে বলেন যে হাদিস ভুল দিয়েছেন, তাহলে এরপর আমি দিব। না আমি তো হাদিস দিয়ে দিয়েছি, এখানে ভুল নেই তো, আগে আপনার দলিল দেন। আপনি যদি আমি খণ্ডন করেছি তাহলে আমি আবার বলি আপনার দলিল পেশ করেন আগে, আপনার দলিল পেশ করেন। দলিল পেশ করার দলিল তো আগে আপনি তা পেশ করেছেন, আমার আগে আপনার দলিল পেশ করেছেন আপনি আগে, তখন আমাকে বলতেন যে আপনি দলিল দেন। হ্যাঁ যেহেতু আপনি এটা নিয়ে এখন বিতর্ক করতে যাচ্ছেন তামিদ ভাই আপনি মধ্যস্থ করে আছেন, সময়টা আমার দেখেন, আমার সময় তামিদ ভাই কথা বললেন, আপনি একবার কথা বললেন আবার কথা বললেন। মানে আপনারা কি মানে ওয়ান টু ওয়ান কথা বলবেন নাকি মানে এক এক কথা বলবেন, এটা মানে সুন্দর হয় না হলে মাঝখানে ওয়ান টু ওয়ান কথা বললে আপনি আমাকে বললো বলতে সেজন্য বলছেন, বলেন অবশ্যই। বিষয়টা হচ্ছে আপনি একটা প্রস্তাব দিয়েছেন, আমি প্রস্তাব শর্ত যুক্ত ভাবে কবুল করেছি। এখন আমার শর্ত যুক্ত কবুল যদি আপনার পছন্দ না হয় আপনি ডিসএগ্রি করে দেন, কেন শর্তের মধ্যে বলে দিয়েছি যে তাকি উসমানী সাহেব যদি বিচারক যদি হতে হয় তাকি উসমানী সাহেব লাগবে বলে দিয়েছি, তখন আপনি বলতে পারেন আপনার এই শর্ত মানলাম না, আমি ডিসএগ্রি করে দিতেন। কিন্তু শর্ত মানেননি, কেননা ওই শর্তের মধ্যে বলেছিলাম যে অ্যারেঞ্জ আপনাকে করতে হবে, খরচ আমার। কিন্তু আপনি অ্যারেঞ্জ করাটা এটা আপনি ভ্যানিশ করে দিচ্ছেন বারবার। আমি এই শর্ত দিয়েছি তো অ্যারেঞ্জ করতে হবে আপনাকে। আগে এটা ক্লিয়ার করেন, আগে এই মাসালা ক্লিয়ার করেন, তারপরে বুখারী ওই হাদিস না আরেক মাসালা আপনি দলিল দিবেন আমি দেবো, ওটা শেষে আসুক, সমস্যা নেই। না এটা আপনি একটা হাদিস বলছেন, নবীর হাদিস আগে না আমার আপনার কথা আগে? এটা তো হাদিস দিয়েছি, আপনি তো একটা বলেছেন মাসালা বলেছেন না, তাহলে আপনি আপনার দলিল উপস্থাপন করেন, জি জি আচ্ছা, আমি যে বক্তব্য দিয়েছি সেটার ব্যাপারে আপনি যে দলিলটা দিয়েছেন ওই দলিলটা আমার বিষয়ের সাথে সম্পৃক্ত নয়, এটা ভিন্ন একটা বিষয়। আপনি লাস্টে এই যুক্তি দাঁড় করালেন যে যতক্ষণ পর্যন্ত পৃথক না হবে আমরা তো একই আছি। এখানে বলা হচ্ছে ইজাব কবুল অ্যাকসেপ্ট হওয়ার পরেও একসাথে থাকার পর মজলিসে যখন থাকবে, এক মজলিসে থাকবে, ইজাব কবুল হয়ে যাওয়ার পরেও পৃথক হতে পারবে। আমার তো আপনার সাথে আমার ইজাবে আপনি বলতেছেন যে মিলিয়ে নেই, ঠিক না? তার মানে এখন আপনারও সেটা হচ্ছে এই হাদিস যেটা ঠিক করতে চান, তার মানে আপনার বক্তব্য আমি পুরোপুরি গ্রহণ করার পর, আমার বক্তব্য আপনি পুরোপুরি গ্রহণ করার পরও যতক্ষণ আমরা মজলিসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা পৃথক হতে পারবো। আর যখন আমরা মজলিস থেকে পৃথক হয়ে যাব তখন আমরা ইজাব কবুল করেছি, দুইজনের বক্তব্য মেনে নিয়েছি, তারপরে আর পৃথক হওয়ার পরে এটার বাতিল করার সুযোগ নাই, এটা বলা হচ্ছে এই হাদিসে। এখন আমার সাথে আপনি বলতেছেন ইজাবে মিলে নাই বা ইত্যাদি মিলে নাই, তাহলে তো আমাদের আগে ইজাব কবুল হয়েছে কিনা সেটার উপর আগে আমাদের আসবে, তারপরে আমরা পৃথক হবো কি হবো না, কারণটা আমরা বাতিল করবো কি করবো না। আর মজলিস আমি আপনি ভিন্ন মজলিসে আছি, এখন এই ক্ষেত্রে মজলিস কিভাবে দন্তব্য হবে সেটা একটা ফিকি বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, আমি আবারও বলছি, আমার বক্তব্য হচ্ছে আমি যখন একটা প্রস্তাব দিব সেই প্রস্তাবকে যখন আপনি আরো শর্ত যোগ করবেন তখন এটা আপনার নতুন প্রস্তাব হয়েছে, নতুন প্রস্তাব সেটা হবে, এইটার সাথে এই হাদিসের কোনো সম্পর্ক নাই। নতুন প্রস্তাব যখন হবে আপনি নিজেও স্বীকার করছেন নতুন প্রস্তাব হবে দেখেই আমি গ্রহণও করতে পারি, বাদও দিতে পারি, কিন্তু যদি নতুন প্রস্তাব না হয়ে আমার কবুল হইতো তাহলে অবশ্যই আমি সেটা মানতে বাধ্য থাকতাম। আচ্ছা, এইগুলো বুখারীর হাদিস,
এটা আগে জবাব দিয়ে দিই, এটা 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 তাহলে জবাব দিয়ে দিই আগে, না হচ্ছে তার আগে চলে যাবে। জি, প্রথম কথা আপনার কথার মধ্যে দলিল আছে। প্রথম কথা হচ্ছে যে এই যে ইজাব এবং যখন মাল বিক্রি করছে ক্রেতা এবং বিক্রেতা, তখন একজন ইজাব করবে, একজন কবুল করবে, মানে একজন প্রপোজ করবে, একজন অ্যাকসেপ্ট করবে। এই প্রপোজ অ্যাকসেপ্ট করার পরে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায় এবং মজলিসে থাকে ততক্ষণ বলা থাকবে, কিন্তু বিচ্ছিন্ন হওয়ার পরে যদি আবার নতুন শর্ত দেয়, বিচ্ছিন্ন হওয়ার পরে নতুন শর্ত দেয়, না না না, এটা না বলেন বিষয়টা না তো, আপনি মাসলা বুঝেন না এটা। আচ্ছা আপনি আবার বলেন। আপনি জানেন না মাসালা হচ্ছে, এই মাসালা ইখতিলাফ আছে শাফি হানাফির সাথে। তো এইটা হচ্ছে শাফি রাহিমাহুল্লাহ দলিল, এই মাসলা হচ্ছে আপনি না বুঝে কথা বলতেছেন। আমরা ইজাব কবুল, আপনি আমার কাছে 5 টাকা দিয়ে কলম বিক্রি করেছেন, আমি ক্রয় করেছি। ক্রয় করার পরে যতক্ষণ মজলিসে আছি তখন এটাকে বলা হয় খিয়ারে মজলিস। আমি বলতে পারি যে না আমি এটা কিনবো না, কোনো কারণ ছাড়াই, কোনো শর্ত ছাড়াই আমি বলতে পারি আমি কিনবো না, তাহলে এটা আমার খিয়ার আছে। কিন্তু মজলিস থেকে পৃথক হয়ে যাওয়ার পর, ওই এই অবস্থায় পৃথক হওয়ার পরে নতুন করে আর কোনো শর্ত দেওয়ারও সুযোগ নাই, কোনো বাতিল করারও সুযোগ নাই। আমি ইজাব করেছি, আপনি কবুল করেছেন, আচ্ছা এটা লাজিম হয়ে গিয়েছে। এটা কি আপনার মাসালা? এই মাসালা যেটা বলেন, এটা কি আপনি এই মাসালা মানেন? এটা শাফি রাহিমাহুল্লাহ মাসালা, না আপনার এইটার দলিল। হ্যাঁ, আমি এটাই তো আমার পক্ষে দলিল আমি দিচ্ছি আপনাকে। আমরা এখনো খিয়ারে দেখেন তামিদ ভাই আপনি ব্যাপারটা বুঝেন। এটার সাথে তো এটা সম্পর্ক নাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে বুঝিয়ে দিচ্ছি এই মাসালাটা নিয়ে খিয়ারে মজলিস প্রসঙ্গে। আমি ইজাব করার পরে আচ্ছা বলুন। এটা নতুন ইজাব হয়েছে, আমার হচ্ছে ওইটার বিষয়। আচ্ছা তামিদ ভাই দেখেন, উনি একটা তামিদ ভাই মিউট হয়ে গেছে, যাই হোক তামিদ ভাই আপনি মিউট, তামিদ ভাই মিউট হয়েছে। আচ্ছা ওকে, দেখেন উনি কিন্তু যে কথা বলছে এটা আমার মাসালা, খিয়ারে মাজলিসের মাসালাই এটা। যতক্ষণ পর্যন্ত ইজাব কবুল এই দুই পক্ষের কথোপকথন চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, দুজনের কথোপকথন চলছে, ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনের উপরে তারা শর্ত রাখতে পারে। একজন 100 টাকা দিয়ে গরু বিক্রি করবে আর ক্রেতা বলছে না, এই গরুর সঙ্গে এই গরু, আমি শেষ করি ধরেন রাকিবুল ভাই বললে 100 টাকা দিয়ে একটা গরু বিক্রি করবে, আমি রাহুল ভাই আমি কিনতে যাচ্ছি, ধরেন আমি বললাম যে ভাই গরুর সঙ্গে একটা দড়ি দিতে হবে। এখন এই কথোপকথন মজলিসে, এক মজলিসে চলছে, দ্বিতীয় মজলিস না, এক মজলিসে চলছে অনবরত। যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না হচ্ছে ততক্ষণ দুজন আমরা এই শর্ত আদান প্রদান, উনি বলতে পারে ঠিক আছে যদি গরু দড়ি নিতে চান 110 টাকা লাগবে, এই একে অপরে চলবেই। এই যে চলতে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়, তারপরে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা দুজন এই মজলিস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এই দ্বিতীয় পক্ষ আবার নতুন করে রিজার্ভ করতে পারবে না। তো আমাদের তো আমরা তো এক মজলিসে আছি তামিদ ভাই, আমরা তো এক মজলিসে আছি। ওই যে বাসে বসতে হবে, উনি একটা শর্ত দিয়েছেন, আমি একটা শর্ত দিয়েছি, আমাদের তো বিচ্ছিন্ন হয়নি আমরা। তো এখানে তো শর্ত দিতে পারবো, আমি শর্ত দিয়েই তো এখানে আমরা এখনো প্রথম মজলিসে আছি। রাকিব সাহেব একটা প্রপোজ করেছে যে আমি মালটা এত টাকাতে বিক্রি করব, বা এই শর্তে আমি আপনার সঙ্গে বাসে বসতে চাই। তো আমিও ওই মজলিসেই আছি, এখনো মজলিস থেকে বাইরে যাইনি, আমি ওই মজলিসে আমি শর্ত দিয়েছি, কারণ আমাদের তখন খেয়াল আছে, এখানে শর্ত উলটপাট তো হবেই। যখন বিচ্ছিন্ন হবে তখন তারপরে আমি কোনো শর্ত নতুন লাগাতে পারবো না। যেমন আপনি ডক্টর জাকির নাইক ফোন করলে তারপরে করবে আপনি বাদ দিবেন, এটা হচ্ছে মানে কি আপনার ইজাবের মধ্যে এখন আপনি রাখতে পারেন, মানে আমাদের প্রথম মজলিসে আছে, কিন্তু এটা এখনো খতম হয়নি। জি ওকে। না রাকিব ভাই মনে হয় একটু মানে আপনি নিয়ে শর্ত নিয়ে কথা বলছেন, আর রাকিব সাহেব সম্ভবত বেচা কিনা পদক্ষেপ হবে না, এটা নিয়ে মনে হয় কথা বলছেন। আমি ভুল বুঝেছি কিনা আপনাদের কথা? আমি রাস্তায় তো। আচ্ছা রাকিব সাহেব আমি কি ভুল বুঝলাম নাকি? রাহুল ভাই, আমি বলতেছি এক বিষয়, আরেক বিষয়। আমি বলতেছি, আমি বললাম রাহুল ভাই, হ্যাঁ রাহুল ভাই শর্ত দিতে পারবেন না, আমি এই কথা বলি নাই। আমি বলেছি যখন আপনি শর্ত দিবেন তখন সেটা আপনার আরেকটা নতুন ইজাব হবে। এখন আপনি উদাহরণ নেন, আমি বললাম না, এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে না, তো এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে না ভাই। আমি বলছি আপনি এই হাদিসে তো আপনার কথাই নাই, হাদিসে তো আছে আরেক বিষয়। আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, দেখেন আপনি প্রমাণ হয় কি না হয়।
আমি বললাম এই যে এই কলমটা আমি 10 টাকায় বিক্রি করব, এই মজলিসে কিন্তু আমি আছি, কি করবো? তো আপনি এটা গ্রহণ না করে আপনি বললেন যে এই কলমের সাথে আমার একটা পেন্সিল দিতে হবে, তাহলে এটা আমার আগের ইজাব এখন বাতিল হয়ে গিয়েছে, এখন আপনার এটা নতুন ইজাব হয়েছে, আপনার নতুন ইজাব হয়েছে, এখন আমি এটা কবুল করবো কি করবো না? আমি বললাম যে না, তাহলে আমি এটা আপনার এটা আমি গ্রহণ করছি না, 10 টাকা আমি আপনাকে কলম বা পেন্সিল দুটো একসাথে দিব, করছি না। তবে হ্যাঁ, যদি আপনি 12 টাকা দেন তাহলে আমি করছি, তাহলে ওইটা আবার আমার নতুন ইজাব হয়েছে, একবার মজলিসে, সমস্যা কি, আবার নতুন ইজাব হয়েছে। ওইটা যখন আমি আবার গ্রহণ করবো অপর তাহলে এখন তাহলে লাস্টের যে আমি প্রস্তাব করলাম যে আমি 12 টাকায় কলম আর পেন্সিল দিব, এখন আপনি গ্রহণ করেছেন, ওইটা হয়েছে ইজাব, এটা হয়েছে কবুল। এখন এই যে কবুল হইল, এটা হাদিসে বলা হচ্ছে, এই যে ইজাব কবুল হয়ে গেল, তাবায়ান রজুলান, ইজাব কবুল হয়ে বাই হইল, এখন বাই হইছে। এখন বলছে যে এইটা হওয়ার পরেও মজলিসে থাকা অবস্থায় যদি এক পক্ষ বলে যে না আমি এটা নিব না, সুযোগ আছে। যখন পৃথক হয়ে যাবে তখন আর সুযোগ নাই। তাহলে একটা বিষয় হচ্ছে যে কবুল ইজাব করার পর সেই প্রস্তাবের সাথে আরো শর্ত যোগ করলে সেটা কি নতুন ইজাব হয় কি হয় না, সেটা হচ্ছে এক বিষয়। আর আরেক বিষয় হচ্ছে যে উভয়ের প্রস্তাব শর্ত আরেক দেশের ভেতরে বাতিল করার সুযোগ আছে কি নাই, এটা হচ্ছে আরেক বিষয়। এই হচ্ছে এই হাদিসের বিষয় হচ্ছে দ্বিতীয় বিষয়ের সাথে এটা গেল। এখন যে তকি উসমানী সাহেব হুজুরের আশাটা আপনিও জানেন না, এটা 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 রাকিবুল ভাই, এটা এটা রাকিবুল ভাই, এটা 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 থার্ড ইস্যু। আগে এটা আমরা ক্লিয়ার করি, আপনি যে দাবি করছেন আগে এটাকে ক্লিয়ার করি, যে আপনি যে বলছেন যে আপনি একটা ইজাব করেছেন, আমি সেটাকে কবুল করলাম শর্ত দিয়ে, কিন্তু আপনি যে শর্ত দেওয়াটাই এটা মানে তৃতীয় ইজাব হয়ে গেল। কিন্তু এই হাদিস বলছে এটা তৃতীয় ইজাব না, যতক্ষণ এক মজলিসে আমরা থাকবো তখন ওই 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 ইজাবই আছে। এই যে আপনি নিজেই তো পড়লেন এখনই, যতক্ষণ মজলিসে থাকবো ততক্ষণ ক্রেতা এবং বিক্রেতা কথা চলতে পারে, চলবেই এমনকি কথাবার্তা চলতে পারে, এটা নাই, এটা বলা হয়েছে এটার সম্পর্ক কোথার সাথে, ইজাব কবুল হয়ে যাওয়ার পরে, ইজাব কবুল চূড়ান্ত হওয়ার পরের কথা আছে এই হাদিসে। আমরা তো ইজাব কবুল চূড়ান্তই হয় না, তবে চূড়ান্ত হইছে হয় নাই, পরে আবার আমি বললাম যে পেন্সিল দিব, যদি আপনি 12 টাকা দেন তাহলে কলম আর পেন্সিল দিব। এখন আপনি হাদিসের প্রথম অংশ এখনো বুঝতে পারেননি, হাদিসের প্রথম অংশ এখনো বুঝতে পারেননি। ইজাব কবুল চূড়ান্ত হয়ে যাওয়ার পর, ইজাব কবুল চূড়ান্ত হয়ে যাওয়ার পরের কথা হাদিসে আছে। আর এখন তো ইজাব কবুল চূড়ান্তই হয় নাই, আপনি বলতেছেন, আমি বলছি যাত্রাবাড়ি মাদ্রাসায় বসেন, আপনি বলতেছেন যে না আমার শর্ত হচ্ছে এইভাবে, তো এখন তো চূড়ান্তই হয় না, ইজাব কবুল চূড়ান্ত আছে, লাগাবেন ওটা চূড়ান্ত হওয়ার আগে, ইজাব কবুল চূড়ান্ত হওয়ার আগে। বুঝতে পেরেছি কিনা আপনাকে? না, এখন আপনি ঠিক জায়গাতে ধরতে পারেননি, যে জায়গাতে আমি আপনার হাদিসটাকে নিয়ে কথা বলছি। আচ্ছা বলেন, আপনি বলেন তাহলে হাদিস থেকে আপনি আমাকে বুঝিয়ে দেন। এই হাদিসের মূল অংশ যেটা, যে ক্রেতা এবং বিক্রেতা ততক্ষণ পর্যন্ত তারা এই কথোপকথন চালাতে পারবে বা দাম দর করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এইগুলো তো হাদিসে কোথায় আছে? এটা ততক্ষণ পর্যন্ত দাম দর চালাতে পারবে, যতক্ষণ পর্যন্ত, এটা তো আপনি বলতেছেন। না, ইখতিয়ার আছে বলতে কি বোঝাচ্ছেন? ইখতিয়ার আছে বলতে কি বোঝাচ্ছেন? যতক্ষণ মজলিস থেকে বিচ্ছিন্ন না হচ্ছে তখন ক্রেতা বিক্রেতার মধ্যে ইখতিয়ার আছে। ইখতিয়ার বলতে কি বোঝাচ্ছেন? ইখতিয়ার ইজাব, তারা যে বাই ইজাব কবুল করেছে, এটাকে ভাঙ্গার ইখতিয়ার আছে। উনি বলেছেন যদি এই ব্যাখ্যা করেন, যদি আমি বলি, আপনি এখন আমাকে ফোন দিয়েছেন না, ইজাব কবুল লাস্টে উনি বলেছে যে 12 টাকা দিয়ে আমি কলম আর পেন্সিল দুটো একসাথে দিতে পারবো। উনি বলেছেন যে ওকে ঠিক আছে, 12 টাকা দিয়ে আমি তাহলে কলম আর পেন্সিল কিনলাম। এই যে ইজাব কবুল হয়েছে, মজলিসের ভিতরে থাকা অবস্থাতে এটাকে যে কোনো এক পক্ষ আবার ভাঙতে পারবে, এটাকে উল্টো করতে পারবে যে আমি বেচবো না, অথবা উনি বলবো যে 12 টাকা দিয়ে আমি এটা নিবো না, ভাঙতে পারবে, এইটাকে এখানে বলা হয়েছে। তো তাই তো আমরা ওই মজলিসে তো আছি, আমরা এক মজলিসে এসে তো শর্ত দিয়েছি, আমরা তো এক মজলিসে বসে তো শর্ত দিয়েছি, তাও তো আমার পক্ষে দলিল আসছে রাকিব ভাই। আরে ভাই, আপনার সাথে আমার ইজাব কবুল পূর্ণরূপে মিলছে। না মিলুক, কিন্তু মজলিসে তো আছি, না মিলুক, এখনো মজলিসে তো আছি। না রাকিব ভাই,
বলছি। ইজাব কবুল না মিলুক, কিন্তু এক মজলিস থেকে তো এখনো বিচ্ছিন্ন হয়নি আমরা। তুমি আগে শর্ত ইজাব কবুল হইলে তারপরে মজলিসের কথা। আপনি একটা ইজাব করেছেন, আমি একটা কবুল করেছি। আপনার উদাহরণটাই বলি, শুনেন রাহুল সাহেব, আমি একটু বলি এবার, আপনি তো বললেন এতক্ষণ। হ্যাঁ, আমি এটা আপনাকে বোঝাচ্ছি। এই শুরুতে মাসলা আমি বলেছি যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়, যাত্রাবাড়ি আহলে হাদিস মাদ্রাসায় আপনি বসেন, এই যে আব্দুল্লাহ রাজ্জাক, তারপরে জাকারিয়া সাহেবকে নিয়ে আপনি যদি এটা কবুল করতেন, তাহলে এখন হয়েছে যে ইজাব কবুল হয়েছে, ইজাব কবুল হয়ে গেছে। এখন হাদিসে বলা হচ্ছে ইজাব কবুল হওয়ার পরেও যতক্ষণ এক মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা উঠে করতে পারবে। আপনি বললেন যে না আমি আগে মেনে নিয়েছিলাম এখন মানবো না, তা আমি বললাম যে আমি বলেছিলাম তাও মানবো না। এটা মজলিসে থাকা পর্যন্ত এটা করা যায়, কিন্তু মজলিস থেকে বের হয়ে যাওয়ার পরে আপনিও বলতে পারবেন না যে আমি ওইটা মানি না, আমিও বলতে পারবো না যে আমি ওইটা বাদ করলাম। এইটা হচ্ছে এটার বক্তব্য। এখন আমি যাত্রাবাড়ির প্রস্তাব দিয়েছি, আপনি তো ওটা কবুল করেন নাই, আপনি তো নতুন করে ইজাব করেছেন যে আপনি বাইতুল মুকাররমে বসবেন, তাহলে ইজাব কবুল তো এখনো মিলে নাই। আর মজলিস মানে এই না যে বসের আগ পর্যন্ত, মজলিস তো হচ্ছে একটা সময় আছে, যদি আমরা একসাথে থাকি তাহলে একটা জায়গা স্থান, আর যদি আমরা ফোনে কথা বলি তাহলে সেটাও আধুনিক মাসলার আলোকে ওনারা দিয়েছেন যে কতক্ষণ পর্যন্ত মজলিস থাকবে। মজলিস মানে এই না যে 80 বছর পরে আপনার সাথে আমি যদি কখনো বানাতে বসি তার আগ পর্যন্ত মজলিস থাকবে, এটাও কিন্তু নয়। এখানে আপনি দুইটা ভুল করেছেন, মজলিস তো ভুল করেছেন, মূল মাসালা বুঝতে আপনি ভুল করেছেন। যাই হোক ব্রাদার রাহুল সাহেব, এই মাসলা এটা তো আপনার দাবি যে আমি ভুল করেছি। আমরা আরেকদিন বলবো রাকিব ভাই, এটা তো আপনার দাবি। এখন আমরা মূল টপিকে আসি। আচ্ছা, ওকে। আমাকে এখানে থাকবো নাকি মানে আমাদের মূল টপিকে আসি, সেটা হচ্ছে ওটাই বলছিলাম যে এতক্ষণ। আপনি গতকাল কিন্তু বললেন যে তকি উসমানী সাহেব হুজুরকে আসাটা এই শর্তটা খুব সহজ না, এবং আপনি বললেন যে এটা আপনি দিয়েছিলেন যেহেতু আমি আপনাকে নাকি এরকম বাড়াবাড়ি শর্ত করেছি। ভাই আপনি বিশ্বাস করুন, আল্লাহি আমি আপনাকে এরকম শর্ত হিসেবে বলি নাই। আপনার জন্য সহজ আজহাজ মাদ্রাসায় বসা এবং আলেম সালেমদিকে নিয়ে বসা, আমি ওই সেন্স থেকে বলেছি। আমি যদি বলতাম আমার মাদ্রাসা বা হানাফি মাদ্রাসা, তাহলে আপনি হয়তো মানতেন না। এখনো যদি আপনি বলেন যে না হানাফি মাদ্রাসায় বসেন, আমি রাজি আছি। আপনি যদি বলেন যে না হানাফি আলেমদেরকে নিয়ে বসেন, আমি রাজি আছি। কিন্তু তবু উসমানী সাহেবকে আনা যে এটা অসম্ভব, সেই ধরনের স্বীকৃতি আপনিও দিয়েছেন এবং আপনিও মানেন, তাহলে আজকে আবার আপনি এটা কেন বলতেছেন বলেন আমাকে? এটা কি বাহাসটা বানচাল করার ইচ্ছা আপনার নাকি? যদি বাহাসটা বানচাল করার ইচ্ছেই হতো তাহলে আপনাকে বলতাম না, কালকে আমি ফেসবুকে লিখে দিয়েছি 9 নম্বর পয়েন্টে যে আমরা তাহলে আসেন, এর আগে আলী হোসেন ওসমানের সঙ্গে যেমন আমরা নিয়মতান্ত্রিক ভাবে একটা আলোচনা করেছি, আলোচনা হয়ে যাক। কিন্তু আপনি এখানে শর্ত বা যুক্ত করছেন, তাহলে গোল্ডেন চেনের কি হবে? আমি তখন বলছি গোল্ডেন চেনের যদি শর্ত আপনি নিয়ে আসেন তাহলে বিচারকের অধীনে, কারণ বিচারক তো বিচার করবে, তো বিচারক জাস্টিস তাকে সময় লাগবে। বাহাস থেকে যদি আমি দূরে যেতে চাইতাম তাহলে আমি ওই কথা লিখতাম না যে ইতিপূর্বে, না আমি শেষ করি। যদি আপনার গোল্ডেন চেনের শর্ত দিয়ে বসেন, যদি গোল্ডেন চেনের শর্ত আপনি দেন, যদি গোল্ডেন চেনের শর্ত দিয়ে গোল্ডেন চেনের সঙ্গে শর্তের সঙ্গে সঙ্গে তাকে উসমানিটাও শর্ত ছিল, একটা নেবেন না কেন? যখন বিচারকের অধীনে বলেছেন, বিচারকের অধীনে থেকে সিদ্ধান্ত হবে, তারপর আপনি বললেন বিচারকের অধীনে আসেন আমরা বসি, বিচারক যা রায় দিবে সেটাই ফাইসালা হয়ে গেল, গোল্ডেন চেন আমি তখন পেয়ে যাব। তো এই বিচারকের সঙ্গে তো গোল্ডেন চেন থাকছে শর্ত, আপনি নিজে তো দিয়েছেন। তো আপনি যদি এখন বিচারক ছাড়া গোল্ডেন চেন আপনি কিভাবে হস্তান্তর করবেন বা কিভাবে আপনি এটা প্রমাণ হবে এটা বলেন আপনি? তাহলে বিচারককে হাজির করেন, গোল্ডেন চেন আমি তার হাতে দিয়ে দেবো, সমস্যা নেই। বিচারক হাজির করা যাবেই, কিন্তু আপনি যদি মক্কার ইমাম ধরেন, সৌদি আরবের বাদশা ধরেন, তাহলে তারা কি? আমি তো শর্তযুক্ত ভাবে বলেছি বিচারকের অধীনে যদি হয় তাহলে গোল্ডেন চেন বিচারকের হাতে দিয়ে দিব। আপনি প্রথম দিন যেটা বলেছিলেন সেটা আপনি কিভাবে বাস্তবায়নের পথে? প্রথম চ্যাপ্টারে ছিল রাকিব ভাই, আবার ভুলে গিয়েছেন অংশটুকু। প্রথম চ্যাপ্টারে যেটা ছিল, প্রথম চ্যাপ্টার যে আপনি দেখাতে পারলে দিয়ে দিব। তামিদ ভাই, মানে আমরা এখানে আছি, মানে উসমানী সাহেবকে আনা সম্ভব না, সেজন্য আমরা এখন সামনে আগে যে এটা আমাদের কাছে কঠিন বিষয়, এগুলো আমরা সত্য না দিয়ে সহজ যেরকম হয় আমরা তাহলে তামিদ ভাই আমার কাছ থেকে একটা পরামর্শ নিতে পারেন, আমার কাছে একটা পরামর্শ নিতে পারেন। আমার প্রয়োজন নেই, আমি সে বিষয়ে কথা বলতে চাই না, কারণ যে বিষয়ে আমি শর্তযুক্ত ভাবে
ভাই আপনি কি রাকিব ভাই ফখরুল সাহেব ছাড়া বাংলাদেশের কোন সালাফি আলেমকে বিশ্বাস করেন না? রাকিব ভাই, আমি শর্ত যুক্ত দিয়েই আমি অ্যাকসেপ্ট করেছি, সেই দিন তাহলে আপনাকে বলতে হতো। এরকম আজগুবি শব্দ যে আপনি তাহলে দিয়েছেন, তাহলে আপনি সেই আপনি আমার এই ভিডিওর পাল্টা যখন রিয়াকশন দিলেন তখন আমি বলতে পারতেন যে আপনি কি শুধু তাকে উসমানী ছাড়া অন্য কোনো বিচারক লাগবে না, বলতে পারতেন। আজকে বলছেন কেন? অসংখ্যবার বলেছি, কি বলি নাই আমি? না, ওই দিন বলেননি আপনি, ওই দিন ডাইরেক্ট ডেট ঘোষণা করে দিয়েছেন, ডাইরেক্ট বলছেন আলহামদুলিল্লাহ ব্রাদার রাহুল অ্যাকসেপ্ট করেছে। আপনি আব্দুল মালিক আব্দুল মতিন পরিবর্তন করতে পারবেন, আপনি আপনি চাইলে ডেট পরিবর্তন করতে পারবেন। আমি তো আজও আমি বলছি ডেট আপনি ডেট পরিবর্তন করেন। ডেট তো আমি আর হাতে নিইনি, আমি তো তাকে উসমানী হাফেজুল্লাহ হাতে দিয়েছি, যে উনি যে ডেট দেবেন সেই ডেটে। আচ্ছা, ডেটের অথরিটি, ডেটের অধিকার, ডেট ঘোষণা করার অথরিটি আপনাকে আমি দিইনি। ভাই আমি কি বিশ্বাস করি কি করি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ডেট ঘোষণা করার এই অথরিটি আপনাকে দিইনি, তাকে উসমানীকে দিয়েছিলাম, কিন্তু আপনি মাঝখান থেকে দিয়ে দিয়েছেন। আপনি অথরিটি দিবেন কেন? আপনি তো জিন্দিগি তো ডেট দিবেন না, কারণ বাহাস হলেও তো আপনার খোয়া যাবে সারা জীবনের। আচ্ছা তাহলে আপনি চলে আসেন, তাহলে 1 জুলাই অনলাইনে ডিবেট হয়ে যাক, চলে আসেন। হ্যাঁ ঠিক আছে, অনলাইনে ডিবেট হবে, বিচার যিনি উপস্থাপক থাকবে তার হাতে আপনি আগে 10টা গোল্ডেন চেন দিবেন। না, তা বিচারক নিয়ে আসেন, উপস্থাপককে দেবো কোনো, বিচারক নিয়ে আসেন। তাকে উসমানকে যখনই গোল্ডেন চেনের শর্ত দেবেন তখনই বিচারক শর্ত। হ্যাঁ, না এটা তো আর যদি আপনি যদি গোল্ডেন, বিচারক শর্ত দিন, আপনি এটা বলেন না। এটাই বলেছি, আপনি ভালো করে শুনবেন। যেদিন আপনার যেদিন বাহাসের রাকিব ভাই, আচ্ছা তামিদুল ভাই, এই তামিদ আনাস ভাই, আপনি শর্ত করেছেন, তামিদ ভাই, আপনি বলেন নাই। তামিদ ভাই, তামিদ ভাই লাইনে আছেন? বলেন রাহুল ভাই, বলেন আপনার সময় কিছু তামিদ ভাই ডাকতে হবে না, বলেন। আচ্ছা তামিদ ভাই, আমি এখানে ক্লিয়ার করি, এখানে যেহেতু আপনি মধ্যস্থকারী আপনি একটু ক্লিয়ার করেন। যেই দিন তার বাহাসের চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি সেই দিনকে আমি স্পষ্ট বলি। আচ্ছা রাকিবুল ভাই, আপনি ওই ভিডিওটা তাহলে একবার দেখে নেবেন, ঠিক আছে? যেই দিন আপনার বাহাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি সেই দিন বলেছি যে ভাই ওই মাসালা তাহলে ওই মাসালা নিয়ে আবার দ্বিতীয় ডিবেট হবে। এখন আমার খোলা কথা, আচ্ছা ভাই আবার আপনি ইজাব কবুলের মধ্যে আবার ওই মশালা চলে যাচ্ছেন, আবার ওই মশালা চলছে। এখন এই প্রসঙ্গে আসেন, আপনি বললেন যে বাহাস থেকে দূরে যাওয়া, আমি বাহাসটা করতে চাচ্ছি। আপনি 1 জুলাই চলে আসেন অনলাইনে। এর আগে আলী হোসেন ওসমানের সঙ্গে যেমন ডিবেট হয়েছিল, জনগণ আলহামদুলিল্লাহ যা নেবে বুঝবে, বুঝে নিক, চলে আসেন। আপনি এর করেন ফেসবুকে বলে আমরা করব, আর ওনার হাতে আপনি আগে 30টা 10টা গোল্ডেন চেন পৌঁছে দিবেন। যখন গোল্ডেন চেনের শর্ত দিয়ে আপনি ভাষা আসতে যাচ্ছেন তাহলে বিচারক আপনি নিয়ে আসেন, বিচারক নিয়ে আসেন। বিচারকের কথা বলে আপনি তো খেপে যান কেন? না না, বিচারক তো আপনি নিয়ে আসেন, আমি না করেছি নাকি আপনাকে? বিচারক আপনি নিয়ে আসবেন, অ্যারেঞ্জ আপনি করবেন। আমি শর্ত দিয়েছি, অ্যারেঞ্জ আপনি করবেন। এটা তো আপনার শর্ত, তো আপনি যদি না মানেন যদি আপনি না মানতে চান তাহলে গোল্ডেন চেন ভুলে যান, না মানলে গোল্ডেন চেন ভুলে যান। আর যদি বাহাস করতে চান 1 জুলাই চলে আসেন, 1 জুলাই বাহাস করতে চলে আসেন, অনলাইনে হয়ে যাবে ইনশাআল্লাহ। বিচারক নিয়ে আসেন, গোল্ডেন চেন দিয়ে দেবো, রাহুল ভাই, হ্যাঁ আমি আমি রাহুল বলার জন্য না, মানে আমরা একটু তো আপনি তো 2জন শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে একজন আছেন, তো এখানে আমার তো আসলে এখানে সাধারণত মাঝখানে তো একটু শৃঙ্খলা বর্ধের জন্য আমি এখানে আছি, এছাড়া আমার এখানে আর কোনো কাজ নাই। আর অনুগ্রহ করে যদি আপনারা একজন করে বলেন এবং একজনকে একটু রেসপেক্টফুল এই বিষয়টা একটু খেয়াল রাখেন এবং একটু ঠান্ডা মাথায় কথা বললে আমার মনে হয় বিষয়টা সুন্দর হবে, না হলে আলোচনা আগাবে না আর কি। মানে এখানে আমি রাহুল ভাইকে মানে উনি কি সদিচ্ছা আছে কিনা আমি তাকে এটাই বলতে চাই। আমাদের সম্মানিত রাহুল ভাই, আমি এটাই আপনাকে বলতে চাই, আপনি যদি মনে করেন যে এটার আয়োজক আমি, তাহলে তো আমি আমার মতো করে আয়োজন করবো, আমার সাধ্য মতো। আমি যদি খাসির গোশত আনতে পারি খাসির গোশত আনবো, সেখানে যদি হামিদ ভাই একটু আপনি যদি আপনার করে না হরুনের গোশত আনতে হবে, তাহলে আয়োজনের দায়িত্ব আপনি নেন। আপনি যদি লাস্টে মাইনা নিলাম, আপনি বলতেছেন যে ইজাব আমি করেছি, চ্যালেঞ্জ আমি করেছি, আয়োজন আমারই করতে হবে, তো আমি আয়োজক হলে তো আমি আমার মতো করে আয়োজন করবো। এখন আয়োজক আমাদের বানাইছেন, আয়োজক আমাকে বানিয়েছেন,
কিন্তু সেটা আবার আপনার খায়েশ মতো করতে হবে। তাহলে আপনার খায়েশ মতো আয়োজন আপনি করেন। আমি প্রথম দিন যেদিন আপনার ইজাব কবুল করেছিলাম সেই দিন শর্ত দিয়েই করেছিলাম, সেই দিন কেন আপনি এই কথাগুলো বললেন না, আজ বলছেন কেন? আমি তো এটা প্রমাণ করলাম যে এটা আপনার নতুন এক ইজাব হয়েছে। ওই দিন আপনাকে এই নতুন ইজাব হয়েছে বলে আপনাকে নতুন করে ভিডিও করতে হতো। শোনেন রাকিবুল ভাই, তামিদুল ভাই, আচ্ছা আচ্ছা হুজুর, আমরা কি আমাদের এখানে বিচার কি ম্যান্ডেটরি লাগবে নাকি? এটা না হলে আমরা এটা বিষয়ে আগাই, সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই। এখানে আমি বলি তামিদ ভাই শোনেন, যদি বাহাসটা জনগণের কল্যাণের জন্য, জনগণের মধ্যে যা ঘটেছে বা জনগণ যা দেখেছে এটা যদি সমাধানের জন্য হয়, তো বাহাসটা হওয়াটা খুব জরুরি। এই বিতর্কটা আমাদের দুই পক্ষের বাহাসটা হওয়া খুবই জরুরি। এই জন্য যদি উনার পক্ষে এই নিয়ে আসা পসিবল না হয়, তাকে ওসমান হাফেজুল্লাহ বা এই বিচারক নিয়ে আসা না হয়, তাহলে এখানে গোল্ডেন চেন থাকছে না, তাহলে বাহাস এমনি হয়ে যাক। শুধু সমস্যা কোথায়? আমার কোনো আপত্তি নেই যদি বাহাস করতে চাই ইসলামের জন্য, কল্যাণের জন্য, শুধু গোল্ডেন চেনের জন্য না হয়ে থাকে। আর গোল্ডেন চেনের শর্ত দিলেই এই তাকে ওসমান হাফেজুল্লাহ যে শর্ত আমি লাগিয়েছি ওনাকে ম্যানেজ করে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবে তার বাবা। জি আচ্ছা, তাহলে আপনি রাহুল সাহেব প্রথম দিন যখন বাহাসের জন্য বলেছিলেন তখন তো আপনি গোল্ডেন চেনের শর্ত করেন নাই। এখন আপনি ওইটা কি হিসাবে বলেছিলেন, ওইটা আপনি প্রমাণ করার প্রসেস কি আপনি বলেন। বিষয়টা কি এমন দেখাতে বলেছিলাম আমি বলেছিলাম বুখারী থেকে হাদিস দেখান। আমি তো দেখিয়েছি না, দেখাতে পারেননি। দেখাতে পেরেছি। এখন এটা তো আপনি করছেন। এখন রাহুল ভাই আমি আপনার সাথে বিনয়ের সাথে জানতে চাই, বিষয়টা কি এমন যে এক বাদশা বলছে যে আমার এখন এমন একটা কবিতা শোনাইতে পারবে যেটা ইতিপূর্বে আর কেউ শুনে নাই, তাহলে তাকে আমি রাজত্ব দিয়ে দিব। এখন কবিরা বসে বসে নতুন কবিতা লিখতেছে আর উনি বলেছে না এটা আমি আগেই শুনছি, আবার একটা লিখছে এই মাত্র পয়সা ডেলিভারি দিচ্ছে ওইটা আমি আগেই শুনছি। এখন আমি আপনাকে দলিল দিয়ে দেখানোর পরে আপনি বলছেন যে না না, তাহলে আপনি বলেন কাদা ও কাদা মানে কি বলেন। ওটা তো ডিবেটের দিন হবে, ওটা 1 জুলাই হবে, ওটা 1 জুলাই 2026 হবে ইনশাআল্লাহ। 1 জুলাই 2026 হবে কাদা ও কাদা মানে কি ভাই, 1 জুলাই 2026 হবে। এটা ইশারাতান আছে, আপনি বলছেন না ইশারাতান আছে, আপনি কি স্বীকার করেছেন? কি রাকিব ভাই আপনি কি এখনই বাস শুরু করে দিবেন নাকি? ওই বিষয় কি? হ্যাঁ সমস্যা কি বাস আপনার ভিতরে থাকলে প্রকাশ করেন। তাহলে এখানে স্টপ করে দিই, আমরা স্টপ করে দিই। আজকে রাত্রিবেলাতে লাইভে চলে আসি, স্টপ করে দিই। আজকে রাত্রিবেলাতে তামিদ ভাই আজকে রাত্রিবেলাতে এই বিষয়ে লাইভে আসি। তামিদ ভাই আজকে রাত্রিবেলাতে তাহলে রাকিবুল ভাইকে রেডি করেন, আমি লাইভে চলে আসছি। না না, জনগণ দেখবে। আমরা পার্সোনাল আলোচনা করবো কেন? পার্সোনাল আলোচনা কেন করব? আমরা জনগণের সামনে করব, লাইভে করব। না তাহলে আচ্ছা, তাহলে নতুন ভাবে স্ট্রিম রেডি করে আসেন, আমি যুক্ত হয়ে যাচ্ছি এখনই। ভিডিও না, ভিডিও কল, ভিডিও ছাড়া হবে না, ভিডিও আকারে করতে হবে, ভিডিও আকারে। ফোন মেসেজে কথা নাই। যদি সহিহ বুখারী হাদিস নিয়ে কথা বলতে হয় তাহলে ভিডিও এখনই লাইভে চলে আসেন, আমি এখনই রাজি। আমি কি স্বীকার করেছি কি করিনি ওটা লাইভে ডিবেটের দিন বলবেন, যখন ডিবেট হবে তখন বলবেন। প্রয়োজন বোধে আপনি যদি এখনই ডিবেটে বসতে চান অনলাইনে, আমি এখনই বসতে রাজি। প্রয়োজনে যদি আরে ভাই ওটা কি হয়েছে সেটা আপনি ডিবেটের দিনে বলবেন, ডিবেটের দিনে বলেন। আর আমি তো এখনই বলছি আপনি এখনই লাইভে চলে আসেন। তামিদ ভাই আপনি এখনই লাইভে চলে আসেন, আমি যুক্ত হয়ে যাচ্ছি। রাকিব ভাইকে যুক্ত করেন, আমরা এই বিষয়ে কথা বলি, ইবনে মাসউদের হাদিস নিয়ে কথা বলি। আরে রাকিব ভাই আপনি নিজে আসতে যাচ্ছেন না গোল্ডেন চেনের শর্ত দিয়ে, মানে গোল্ডেন চেন শর্ত দিয়ে গোল্ডেন চেন নেবেন কিন্তু বিচারক নিয়ে আসবেন না। ভাই ওটা আমার শর্ত ছিল, আমার শর্ত প্রয়োজন, আমার শর্ত যদি আপনার পছন্দ না হয় আপনি ডিসএগ্রি করেন, আমার শর্ত পছন্দ না হলে ডিসএগ্রি করেন। আপনি গোল্ডেন চেন নেবেন কিন্তু বিচারক নেবেন না, অর্ধেক নেবেন না, শর্ত তো দুটোই দিয়েছি। রাকিব ভাই আমি শর্ত গোল্ডেন চেনও দিয়েছি, তাকে উসমানিও দিয়েছি, কিন্তু গোল্ডেন চেন নেবেন তাকে উসমানিকে আনবেন না। আমি দেখাবো আপনি কেমনে বাস্তবায়ন হবে। আচ্ছা আপনি অনলাইনে চেয়েছেন, আপনি অনলাইনে যিনি আমি একটু আপনার সামনে একটু দেখতে যাচ্ছি, মানে এখন মানে এইভাবে হইলে আপনারা বলছেন এখানে হয়তো আবেগে অনেক কিছু বের হয়ে যায়। এখন এখানে তো এখন এইভাবে তো আমার অনেক কিছু হয় না।
তো আমি বলছি যে মানে আপনারা কি মানে কোনো প্রসেস আছে কিনা, মানে আপনি একটা এখন লাস্ট কোনো মানে একটা এখানে যেহেতু সমাধানের জন্য আসছি, যে আমরা মঞ্চে বছর লাস্ট কোনো এখন আপনার পক্ষ থেকে উভয় পক্ষ থেকে কোনো কথা আছে কিনা যেটা উভয় একমত হবে, মানে এখন এই লাইভে কোনো চ্যানেল অথবা কোনো নিরপেক্ষ মডারেটর অথবা যে কোনো একটা বিষয় নিয়ে যদি আমরা সামনে আসতে পারি, তাহলে মনে হয় এই ধরনের আপনাদের প্রস্তাবনা আছে কিনা উভয়ের পক্ষ থেকে কাছ থেকে, এটা যদি একটু বলতে দেয় নতুন একটা আমরা লাস্টে ফিনিশিং এ যাচ্ছিলাম আর কি। কে বলবো, আমি না মুফতি সাহেব? যে আপনি প্রথম বলেন নাকি? আচ্ছা, আমার কাছ থেকে পরিষ্কার এবং ক্রিস্টাল ক্লিয়ার টনটনে কথা, যদি এই বিষয়ে সমস্যার সমাধান করতে চাই, ঠিক আছে, তাহলে এর আগে ইতিপূর্বে একাধিক ডিবেট হয়েছে অনলাইনের মাধ্যমে, একটা মডারেটর নির্ধারণ করবে, 19 টাইম দেখবে না, কোনো কাজ নাই। জনগণ আলোচনা দুই পক্ষেরই শুনে নিবে, নিয়মতান্ত্রিক ভাবে আলোচনা হবে, জনগণ শুনে নিল, খালাস, শেষ হয়ে গেল। এখন রাকিবুল সাহেব যদি গোল্ডেন রাকিবুল সাহেব যদি গোল্ডেন চেন নিয়েই যদি বসতে চাই, আমি দিতে একদম 100% রাজি। তবে রাকিবুল সাহেবকে, জাস্টিস তাকু উসমানী এবং 4 জন যে আমি বলেছিলাম বিচারক, কোনটা ও, ওটা যদি উনি বাদ দিতে চান, তাহলে উনি যদি বাদ দিতে চান তাহলে আজকে লাইভে চলে আসি। উনি যদি মাপ চায় তাহলে আমি বাদ দিব, যে গোল্ডেন চেনের কথা তিনি কেন বলবো, এটা মাপ চাক আগে ভাই, এটা তাহলে বাদ দিব। রাকিব ভাই, আপনি বুঝতে পারেননি, কারণ আপনি শর্ত পূরণ করতে পারেননি। আপনি গোল্ডেন চেন নেবেন কিন্তু বিচারক নিয়ে আসবেন না। আমার শর্ত দুটোই ছিল, গোল্ডেন চেন এবং বিচারক দুটো একসঙ্গে ছিল। তার মানে পরিষ্কার উনি গোল্ডেন চেন নিবে কিন্তু বিচারক নিবেন না, বিচারক ছাড়াই গোল্ডেন চেন নিয়ে নিবে। ভাই কি, তাহলে আপনার 10টা গোল্ডেন চেনে কি প্রয়োজন? তাহলে এমনি ভাষে চলে আসেন। তাহলে 10টা গোল্ডেন চেনে কি প্রয়োজন? আপনি ভাষে এমনি চলে আসেন, জনগণের উদ্দেশ্যে দিনের খাতিরে চলে আসেন, দিনের খাতিরে আসেন। রাকিব ভাই, দিনের খাতিরে, জনগণের উদ্দেশ্যে, জনগণের দিনের খাতিরে আছেন। আমি কি করেছি সেটা তো আমার ব্যাপার, আমি তো পরিষ্কার। তাহলে দিনের খাতিরে জনগণের জন্য আসেন, ভাষা আমরা বসি। আপনি আজকে বললে আজকে বসবো ইনশাআল্লাহ, আজকে বললে আজকে বসবো ইনশাআল্লাহ। আপনি যদি বিয়াদবির জন্য মাঠ না চান, তাহলে বাংলাদেশে বিয়াদবি করে সেটা প্রমাণ করেন। কি ডাকাতি করবেন, মারামারি করবেন, ডাকাতি করবেন, মারামারি করবেন, মারপিট করবেন, তাই তো? না, উনি তো বলছেন যে উনি তো বলছেন উনি আদায় করে নিবে। না না, উনি আদায় করবেন, আদায় করা মানে আবদার করা নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তামিদ ভাই, উনি আলোচনা করতে চান না, উনি গোল্ডেন চেন নিতে চায় কিন্তু বিচারক নিয়ে আসবে না, বিচারক ছাড়া গোল্ডেন চেন নিবে। 100% দেবো, 100% গোল্ডেন চেন দেবো। বিচারককে উপস্থিত করেন, বিচারকের হাতে দেবো, আপনাকে দেবো নাকি? বিচারক সিদ্ধান্ত দেবে, তারপরে তো গোল্ডেন চেন নিবে। এ তো গাছে কাঁঠাল কোপে তোলে ভাই। তামিদ ভাই, আরে আগে বাহাস আমাকে হারাতে হবে, তারপরে তো গোল্ডেন চেন নিবে। আগে গোল্ডেন চেন কখন পাবে? আগে ভাষা হারাবে, তারপরে তো বিচারক আগে সিদ্ধান্ত দিবে। তো বিচারক নাই, বিচারক নিয়ে আসতে পারছেন না, গোল্ডেন চেন করে চিৎকার মারছে তখন থেকে। আশ্চর্য। আবার অসম্ভব কিসের? অসম্ভব হলে আপনি ডিসএগ্রি করে দেন। অসম্ভব যদি মনে হয় আপনি অ্যারেঞ্জ করতে পারবেন না, আপনি গোল্ডেন চেনের নেশা কাটিয়ে ফেলেন। এটা অনর্থক বকছে, অনর্থক এখন কথা বলছে, অনর্থক কথা বলছে। আপনি অ্যাকচুয়ালি বসতে চান না, রাকিব ভাই বসতে চান না, এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে। রাকিব ভাই বসতে চান না। আচ্ছা, এখানে আমি বলি এখন। আচ্ছা, ব্রাদার রাহুল ভাই 2টা প্রস্তাব দিয়েছেন। এখন একটা প্রস্তাব দিয়েছেন যে নিরপেক্ষ, যেভাবে আমরা সচরাচর দেখি লাইভ হয়, একজন মডারেটরকে গোল্ডেন চেনের শর্তের উপরে হয় না। আমি শেষ করব, গোল্ডেন চেনের শর্ত করেছে। এখন সে আমি আসতেছি তো, আপনার কাছে আসতেছি, আপনি তো বলবেন, এখন আপনি তো বলেননি। এখন উনি বলেছেন যদি গোল্ডেন চেনের শর্ত করা হয়, তাহলে মুফতি তো কিছু সাক্ষী লাগবে, আর এটা অন্যথায় একজন মডারেটর মাধ্যমে
নিরপেক্ষ চ্যানেলে অথবা যে কোনো হচ্ছে আপনাদের ফয়সালা হবে, এভাবে বলা যায়। এটা হলো রাহুল ভাইয়ের কথা। আমার প্রশ্ন হচ্ছে একটু অনলাইনে করেন, তাহলে সাইফুল সাগর সাহেব ফেস দ্য পিপলে হবে, পাসের আগে 10টা গোল্ডেন চেন তার কাছে জমা দিতে হবে, জমা দেওয়ার পরে মাফ হবে, অথবা ওনার মাফ চাইতে হবে যে গোল্ডেন চেন দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি গোল্ডেন চেন কেন, আমি ওই যে সিটি গোল্ডেন চেনও দেওয়ার মতো ক্ষমতা রাখি না, আমি ওই যে আচ্ছা আচ্ছা তামিদ ভাই, সাইফুল সাগর ভাই কি এই যোগ্যতা রাখে যে আমাদের দুজনের বিতর্কের মধ্যে বিচারক করতে? সাইফুল সাগর কি এই বিচার করার ক্ষমতা রাখে, শরিয়া বিষয়ে বিচার করার ক্ষমতা রাখে যে তার হাতে আমি 10খানা গোল্ডেন চেন দিব? উনি সিদ্ধান্ত কিভাবে দিবে? এটা অবান্তর কথা দাবি করছে। আমি উত্তর দেই সাইফুল সাগরকে বিচারক মেনে নিচ্ছে, আশ্চর্য। হ্যাঁ, উত্তর দিচ্ছি আমি। সাইফুল সাগর সাহেব যদি বিচার করার ক্ষমতা না রাখে, প্রথম পয়েন্ট, আপনি কিভাবে বললেন যে বাংলাদেশের জনগণ বিচার করবে? বাংলাদেশের জনগণ যদি বিচার করতে পারে, সাইফুল সাগর সাহেব পারবে না। আর সাইফুল সাগর সাহেব যদি না পারে, তাহলে আপনি কেমনে কাজ করবেন? আপনার ভিতরে কি আছে? সাইফুল সাগর যে আপনিও তো তা, তাহলে আপনি যদি আচ্ছা তারপরে বুঝে নেন সাইফুল সাগর হচ্ছে বিচারক। বাহ, আমার কথা শেষ করতে দেন। 3 নম্বর কথা, মানে গোল্ডেন চেন লাগবেই। এগুলো সাইফুল সাগরে দেন, সাইফুল সাগর সাহেব ওগুলো দেখা তারপরে বিচার করবে। 4 নম্বর হচ্ছে সাইফুল সাগর সাহেবের জ্ঞান থাকা দরকার নাই। আমি আলোচনা করবো, সিদ্ধান্ত দিবেন কে এখানে প্রমাণ করতে পেরেছে, কে পারে নাই। আমি আলোচনা করবো, আপনিও আলোচনা করবেন, এই আলোচনার উপর সিদ্ধান্ত দিবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওই যে রাহুল ভাই, তাহলে তো আপনি এটা বলতে পারেন যে প্রথম দিন যেহেতু শর্ত দেন নাই, আপনি বলে দেন ঠিক আছে গোল্ডেন চেনের শর্ত বাদ, আমরা এখন এমনি করবো। এটা তো আপনি না, প্রথম দিন শর্ত দেয়নি কে বললো ভাই? প্রথম দিন শর্ত দিইনি কে বললো? প্রমাণ কই? বলেছেন 10, মানে প্রথম দিন বলে 10টা গোল্ডেন, আমার 10টা গোল্ডেন চেন পাবো দেখাতে পারলে। উনি দেখাতে পারেননি, এই জন্য উনি বসতে যাচ্ছেন। উনি সালিশ এবং বিচারক কেন রাখছেন? তামিদ ভাই রাকিব ভাইকে একটু থামতে বলেন। আমার সঙ্গে আমাকে কথা বলতে দেন, আমি একটু কথা বলি। রাকিব ভাই তো নন স্টপ বলে চলে যাচ্ছে। আচ্ছা, আবার বুঝেন, আবার প্রথম থেকেই বুঝেন। উনি একটা ভিডিও করেছেন, পাল্টা বলেছে এই হাদিস বুখারীতে নাই। উনি এখন বুখারী থেকে দেখানোর দাবি করেছেন, আমি বলেছি নাই। আবার 3-4 বার ভিডিও আদান প্রদান হয়েছে। এখন উনি নতুন করে এটা সমাধানের জন্য বিচারকের অধীনে বাহাসে ডাক দিয়েছে। যখন আপনি প্রথম অংশে ধরছেন কেন? উনি যখন বলছে বিচার মেনেই বিচারকের হাতেই দিতে হবে, তো বিচারকের হাতে যখন দিতে হবে বলছে, বিচারকের হাতে তখন তো শর্ত লাগিয়ে দিয়েছি বিচারক তাকে উসমানি হবে, তার হাতে দিয়ে দেবো আমি। তাহলে গোল্ডেন চেন ভুলে গিয়ে আপনি এমনি ভাষা আসেন, উম্মতের কল্যাণের জন্য আসেন। আরে আমি তো ভুলই করিনি, আপনি অ্যারেঞ্জ করতে পারছেন না। রাকিব ভাই, আপনি অ্যারেঞ্জ করতে পারছেন না, আমার শর্ত পূরণ করতে পারছেন না। আচ্ছা, তাকি উসমানী হাফেজুল্লাহ যদি সরাসরি আসতে না পারে, শোনেন তামিদ ভাই, তাকি উসমানী হাফেজুল্লাহ যদি আসতে না পারে, সমস্যা নেই, ওনাকে অনলাইনে নিয়ে নেবেন, ব্যবস্থা করেন। নেওয়ার দরকার নাই তো। বিচারকের অধীনে সালিশ হবে, এটা আপনি দাবি করেছেন। বিচারকের অধীনে সালিশ হবে, এটা আপনার ডিমান্ড। আপনার ডিমান্ড আমি পূরণ করবো নাকি? রাকিব ভাই, বিচারকের অধীনে সালিশে বসবেন, বাহাসে বসবেন, এটা আপনার ডিমান্ড। আপনার ডিমান্ড আমি পূরণ করবো? আপনার ডিমান্ড আমি পূরণ করতে যাবো কেন? না, আপনি বিচারকের কথা বলেছেন না, যে বিচারকের অধীনে সালিশ হবে, তো দাবি তো আপনার, আপনি অ্যারেঞ্জ করেন, আপনার তো সব জেগেছে। এটা স্পষ্ট, এটা ক্রিস্টাল টনটনে ক্লিয়ার যে রাকিবুল ভাই বাহাসে আসতে চাচ্ছে না। উনি গোল্ডেন চেন নিয়ে পড়ে আছে, কিন্তু বিচারক নেবে না। উনি বিচারক ছাড়াই গোল্ডেন চেন নেবে, রাকিব ভাই এখন বিচারক ছাড়াই গোল্ডেন চেন নিতে চেষ্টা করছে। আমার একটা শর্ত মানছে, একটা মানছে না। গোল্ডেন চেনের শর্ত ঠিকই মেনেছে, কিন্তু বিচারকের শর্ত মানছে না। গোল্ডেন চেনের শর্ত মানছে, কিন্তু বিচারকের দাবিটা শর্ত মানছে না। আমার গোল্ডেন চেনের শর্ত উনি নিচ্ছেন, কিন্তু উনি কি করছেন না, বিচারকের শর্ত নিচ্ছেন না। এখন আপনিও গোল্ডেন চেনের অবস্থা ছেড়ে দিবেন, এবং রাহুল ভাইও এটাকে বলবে যে ঠিক আছে, আমরা এখানে যে বলেছিলাম এটা আমি উইথড্র করে নিলাম। আমি বলিনি তো, এটা আপনি আমার উপরে ভুল কথা বলছেন। না, রাহুল ভাই, আমি শেষ করি ভাই, প্লিজ ভাই আমার। আমি এখানে আপনারা দুজন যদি
এটাকে মনে করেন যে না আমি রাকিব সাহেব গোল্ডেন চেইনের কথা ছেড়ে দিবেন, আপনিও বলবেন যে আমি ড্র করে নিলাম এই কথাটা, তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে নিরপেক্ষ। আপনিও বলতে চাচ্ছেন আমাকে মিথ্যা সাক্ষী দিতে বলছেন, আমি তো আমাকে মিথ্যা কথা বলতে বলছেন, হ্যাঁ। মিথ্যা কথা দাবি করতে বলছেন আমাকে। না কেন মিথ্যা কথা বলবেন? কেন আমি এই কথা, আমি তো বিচারকের, আমি তো এই কথা যেদিন আপনাদের বিচারকের অধীনে হবে বলেছে সেদিন আমি শর্ত লাগিয়ে দিয়েছি। ভাই আমি মিলিয়ে নেওয়া কথাটা মিলিয়ে নেওয়া মানে কি ভাই? মানে মিথ্যা কথা বলতে হচ্ছে, মিথ্যা কথা বলে বাহাস করতে হবে বলছেন। আমি তো কথা বলি রাহুল ভাইয়ের সাথে। জি। রাহুল ভাই আমি কি শুরু করার না আগে আমি জিনিসটা না রাকিব ভাই প্লিজ ওদিকে যান না, ওদিকে যান না। যদি আপনি আমি যে আছি মাঝখানে রাকিব ভাই, আমি মাঝখানে এখানে আবার হুমকি দিচ্ছে, আবার হুমকি দিচ্ছে, রাকিব ভাই আবার হুমকি দিচ্ছে, আবার হুমকি দিচ্ছে। না অন্যভাবে বলছে, এটা হুমকি না, হুমকি না। হ্যাঁ হ্যাঁ বুঝি, ওগুলো বুঝি, ওই ভাষা বুঝি, আদায় করা হবে, আপনি বুঝেন ভাষা ভালো করে। হ্যাঁ ওই ভাষা বুঝি, আপনার ভাষা বুঝি। বাহাসে না বসে উনি আদায় করবেন, বাহাসে না বসে আদায় করবে, একা একা বাইতুল মুকাররমে গিয়ে বসে থাকবে। আচ্ছা রাকিব ভাই আপনি আসেন না কেন? বাইতুল মুকাররমে আসলে আপনি নিয়ে আসেন বিচারক, নিয়ে আসেন বিচারক, নিয়ে আসেন রাকিব ভাই, বিচারক নিয়ে আসেন, বাইতুল মুকাররমে উপস্থিত হবো, বিচারককে প্রেজেন্ট করেন, বিচারকের ভয়েস রেকর্ড পেশ করেন, বিচারকের ভয়েস রেকর্ড পেশ করেন। আমার শর্ত ছিল এটা, বিচারকের ভয়েস রেকর্ড পেশ করতে হবে, ইনশাআল্লাহ বাইতুল মুকাররমে যাব। এখন বিচারক না নিয়ে এসে আপনি বাইতুল মুকাররমে যদি হাওয়া খেতে যান, ঘুরে আসেন, সমস্যা কোথায়? চ্যালেঞ্জ আপনি করেছেন, তাকে উসমানীর নামও আপনি প্রস্তাব করেছেন, সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আপনার। নো নো, নেভার নেভার। বিচারকের অধীনে বাহাস হবে এই ডিমান্ড আপনার, বিচারকের অধীনে বাহাস হবে এই ডিমান্ড আপনার, আপনি আয়োজন করবেন, আমি করতে যাবো কোন আয়োজন? বিচারকের এদিকে সেটা আমি বলে দিয়েছি, আমি আপনার মতো পাগলামি করি নাই। ওই আমেরিকার পাগলামি তো আপনি করেছেন, পাগলামি তো আপনি করেছেন, পাগলামি আপনি করেছেন। কেননা যখন বাহাসের চ্যালেঞ্জ দিয়েছেন আপনি ঠিকঠাক ভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারেননি, আপনি নিজের কথায় ফেসে গেছেন, নিজের কথায় ফেসে গিয়ে এখন গোল্ডেন চেন নিবে ঠিক, কিন্তু বিচারক নিয়ে আসবে না। মানে আমার একটা শর্ত মানবে, একটা শর্ত মানবে না, আশ্চর্য না? রাকিব ভাই রাহুল ভাই আপনি যদি আপনার কথা উল্টো করে নেন এটা কি মিথ্যা কথা হয়? মানে আমি কথা ফিরিয়ে নিলাম, এই কথা বলে কি মিথ্যা? আমি তো বলিনি যে কথা, সে কথা ফিরাবো কেন? আপনি বললেন মিথ্যা কথা, আপনারা বলি না সেটা বলতে বলছে কি? আমি এই চ্যালেঞ্জটা বাদ দিয়ে দিলাম, আপনি এটা বাদ দিয়ে দিলেন, এই কথাটা বাদ দিয়ে দিলেন, এটা শেষ তো। প্রত্যাহার করলাম। আমি 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 পরিষ্কার আর দেখেন, ঝকঝকে একটা ঝকঝকে বাংলা 30 সেকেন্ড সময় দেন, বাংলা কথা বলে দিই একটা। যদি রাকিব সাহেব চান গোল্ডেন চেন শর্ত দিয়ে বাহাস করবে, তাহলে বিচারক শর্ত। আর যদি রাকিব ভাই বলে যে না আমার গোল্ডেন চেনের প্রয়োজন নেই, বাহাসটাই মূল বিষয় জনগণের জন্য, তাহলে কোনো সমস্যা নেই। আমার আজকে বলে আজকে লাইভে চলে আসবো, এই তো বাংলা সত্য কথা। আপনি কোনো কথা বলবেন না, আমি এখানে সাইমনের সাথে কথা বলবো। তাহলে আপনি এখানে বলেন যে আমি আমাদের পুলিশের উদ্যোগ করেছি, বলেন। প্লিজ আমি রাকিব ভাই ওনার কাছে নিচ্ছি তো, রাকিব ভাই ওনার কাছে কথাটা নিচ্ছি। আর রাহুল ভাই আপনি এই কথাটা বলছেন, এটা আপনার দাবি ঠিক আছে। তো এখন আমি একটা কথা আমি আপনাকে বলি, যেহেতু রাকিব ভাই বলছে ঠিক আছে, আমরা এই শর্ত ছাড়াও আপনার যদি বসা উদ্দেশ্য হয়, আপনি যেটা সুন্দর একটা কথা বললেন যে বসা যদি উদ্দেশ্য হয়, যে এখানে এলিম শেখানোর উদ্দেশ্য, জাতিকে বিভ্রান্ত থেকে ফিরে আনার উদ্দেশ্য, সেটা যদি রাকিব সাহেব এটাকে ছেড়ে দিতে পারে, ঠিক আছে গোল্ডেন লাগবে না, আমরা এমনি একজন মডারেটর সাপেক্ষে বসবো। আপনি উনি যেমন শর্ত মানেছে, আপনি তো একটা শর্ত মানতে পারেন, ঠিক আছে আমার কথা উল্টো হয়ে যাবো। যদি আপনিও চান যে না আপনি বসতে চান, আপনার ইগো আপনি সাইডে রাখবেন, বা আপনার যে একটা দাবি করেছেন এই দাবিটা আপনি মানে প্রত্যাহার করা, মানে এটা কি আপনি প্রত্যাহার করেছে, এটা শুরু করো না। ঠিক আছে শেষ করি না কিছু না, অন্যকে বলি, এটা কিন্তু আপনি একটা স্যাক্রিফাইস করলেন, উনি একটা করলো, আপনি একটা করলেন, বাস এখানে দুইজন কম্প্রোমাইজ করলে বাস আমরা এখানে বসে যাই, শেষ। এখন 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 মিথ্যা ভিত্তিহীন জিনিসের উপরে স্যাক্রিফাইস করতে বলছেন? যদি বলেন যে হ্যাঁ করতে হবে মিথ্যা ভিত্তিহীন জিনিস, আমি স্যাক্রিফাইস করে নিচ্ছি। তাহলে যদি বলে একটা মিথ্যা দাবির করে আপনারা শিখিয়ে পড়িয়ে দিবেন, সমস্যা নাই, তাহলে আমি স্যাক্রিফাইস করে দেবো। আপনি আমি একটা দাবি করেছি, আমি এটা প্রত্যাহার করলাম, এটা মিথ্যা কথা। আমি ওই দাবি তো করিনি, আপনি যে দাবি শিখাচ্ছেন আমাকে। না আচ্ছা আপনি বলেন যে খেডামি কে করছে, এটা এটা আপনি নিজে বুঝতে পারছেন রাকিব সাহেব, খেডামি কে করছে? আপনি মনে করেন যে এই দাবিটা আপনি থাকেন না ইন্ডিয়া, আপনার মতো রাকিব ভাই এই ব্যক্তিগত আক্রমণ না করি, এগুলো আমরাও পারি, ব্যক্তিগত আক্রমণ আমিও পারি। আপনার ব্যক্তিত্ব কতটুকু আছে সেটুকু দেখিয়ে দিতে পারবো, সমস্যা নাই, ব্যক্তিত্ব পুরো আক্রমণ করেন না। এখান থেকে আউট অফ টপিক,
আরে বাহাসের দিনে হবে রাকিব ভাই, আপনি এত টেনশন করছেন কেন? আপনার শখ বাহাসের দিনে পূরণ করা হবে রাকিব ভাই, বাহাসের দিন আপনার এই শখ পূরণ করা হবে। আপনি এত টেনশন নিচ্ছেন এখনই? হ্যাঁ, সূরা ফাতিহা পড়ে শোনান না। বাহাসের দিনই আপনার শখ পূরণ করে দেওয়া হবে, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? বাহাসের দিনে আপনার সমস্ত শখ পূরণ করে দেওয়া হবে রাকিব ভাই, এত টেনশন নিয়েন না, এত টেনশন নিয়েন না রাকিব ভাই। বাহাসের দিনে আপনার সমস্ত শখ পূরণ করে দেব, আপনার সমস্ত শখ পূরণ করে দেবো বাহাসের দিনে, সমস্ত শখ পূরণ করে দেবো বাহাসের দিনে, কোনো সমস্যা নাই। বাহাসের দিন বাহাসে আসেন। আপনাকে সাক্ষী রেখে আমি বলছি, রাহুল যদি সূরা ফাতিহা শোনাইতে পারে বিনা লোকমায় আমার সামনে, আপনার এই চ্যালেঞ্জকে ডিসএগ্রি করলাম, আপনার এই চ্যালেঞ্জ গ্রহণই করলাম না, এটা ফুটে উড়িয়ে দিলাম। এই চ্যালেঞ্জ ফুটে উড়িয়ে দিলাম, গ্রহণই করলাম না। ওটা আমার বাচ্চা ছেলে, আমার 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 মামার বেটা আছে, ও এই চ্যালেঞ্জ গ্রহণ করবে। রাকিব ভাই, রাকিব ভাই, আহলে হাদিসের বাচ্চা বাচ্চা ছেলে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, ব্রাদার হলে দরকার নাই। আহলেসের বাচ্চারা আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করবে। একজন দেওবন্দি আলেম সূরা ফাতিহা পড়ার চ্যালেঞ্জ দিয়েছে, আহলেসের বাচ্চা 10 বছরের বাচ্চা আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সূরা ফাতিহা শিখিয়ে দিবে আপনাকে। আরে আহলেসের এইসব বাচ্চা ফাতিহা পড়া মধ্যে বাচ্চা ছেলেরা পড়ে, বাচ্চা ছেলেরা পড়বে, সমস্যা নেই। বাচ্চা ছেলেরা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। আপনি আসেন এই মাসালাই, ইবনে মাসুদ সূরা নাস ফালাককে কোরআনের অংশে বিশ্বাস করতেন না, বুখারীতে দাবি করেছেন, এই মাসালায় আসেন। আহলে হাদিসের আপনার এই চ্যালেঞ্জ আমাদের আহলে হাদিসের 7 বছরের বাচ্চা অ্যাকসেপ্ট করবে, শখ পূরণ করে দিবে আপনার, সমস্যা নাই। এই শখ পূরণ করে দিবে, আহলে হাদিসের বাচ্চারা করে দিবে। 7 বছরের ছেলে, বেশি না, 7 বছর, মাত্র 7 বছরের ছেলে, মাত্র 7 বছরের ছেলে আপনার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আপনার শখ পূরণ করে দিবে। আরে আমার বাচ্চারা আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। আরে আমাদের বাচ্চারা এইসব চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলবে। তামিম ভাই দেখেন তামিম ভাই, আপনি এটা বলতে পারেন যে আউট অফ টপিক আমি এখন মতো যাইনি, উনি এদিক চলে যাচ্ছেন, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন। ভাই আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কিভাবে হাসটা হতে পারে, আমি আমার প্রস্তাব রেখেছি, উনি উনার প্রস্তাব না রেখে উনি এখন আবল তাবল কথা বলতে শুরু করেছে, এখন অনর্থক বকছে, মূল ইস্যুতে না এসে উনি সূরা ফাতিহাতে পড়ে গেলেন। ওটা আপনাকে দেখতে হবে না, ওটা আপনাকে দেখতে হবে না, আমার জন্য কি জরুরি ওটা আপনার দেখার প্রয়োজন নেই, ওটা আপনার দেখার প্রয়োজন নেই। বাহাসের কথা আসছে, বাহাসে ও কথা বলেন, বাহাসে আসছেন কিনা রাকিব সাহেব, বাহাসে আসছেন কিনা সেটা প্রশ্ন করেছে। আপনি তাকিসমানি সহ 4 জন বিচারক হাজির করেন, আপনি গোল্ডেন চেন নিবেন বিচারক ছাড়া, এটা হাস্যকর। তার মানে স্পষ্ট বোঝা গেল রাকিব সাহেব তিনি বাহাসে আসতে চাচ্ছেন না। এইসব ফালতু উল্টাপাল্টা কথা বলে লাভ নেই রাকিব ভাই, ফালতু উল্টাপাল্টা। বাহাসের দিনে আসলে কে আদার ব্যাপারী, কে জাহাজের খবর নেয়, কে কিলিয়ে কাঁঠাল পাকায়, কে ঈদের কপালে সিঁদুর দেয়, কে জনগণকে শুধু হুজুরের লেবাস পরে হাতির দেখানো দাঁতের মতো আচরণ করে, সবগুলো দেখানো হবে। ভাষে তো আসবেন। দেখেন উল্টাপাল্টা প্রশ্ন, আপনাকে বুখারীর দাস দেবো, আপনাকে বুখারী শিখাবো, আপনাকে সহিহ বুখারী শিক্ষা দেবো, সমস্যা নেই। আপনি ডিবেটের দিন আসেন, সহিহ বুখারী কিভাবে পড়তে হয় শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তাকিসমানিকে হাজির করেন, তাকিসমানিকে হাজির করেন। গাছে কাঁঠাল গোপে তেল দিলে আপনি গোল্ডেন চেন দিবেন বিচারকহীন ভাবে, বিচারক ছাড়া গোল্ডেন চেন দিবেন, এই হাস্যকর জিনিসগুলো জনগণ হাসবে। ভাই আমার শর্ত আপনার পছন্দ হয়নি, আপনি ডিসএগ্রি করবেন, আমার শর্ত পছন্দ হয়নি আপনি বাস করবেন না, বলবেন আপনার শর্ত আমি মানি না। প্রতারণা কে করেছে দেখেন প্রতারণা। উনি এখন এগুলোকে আসলে রেকর্ড করে ফেসবুকে ছাড়বে, উনি বুঝাবেন যে হ্যাঁ রাহুলের সঙ্গে কথা হয়েছে। এখন উনি রেকর্ড করবেন ভিডিওটাকে, এটা খুব ভালোভাবে জানা আছে, ভিডিও রেকর্ড করার জন্য এখন আলাদা প্রসঙ্গহীন কথা বলছে।
প্রসঙ্গহীন কথা বলছে এই জন্যই, প্রসঙ্গহীন কথা বলছে এই জন্য যে ভিডিও করে নেটে ছাড়বে, ভিডিও করে নেটে ছাড়ার জন্য ইনি উল্টাপাল্টা কথা বলছে, নন স্টপ কথা বলছে, নন স্টপ কথা বলে চলছে, অনর্থক কথা, প্রসঙ্গহীন বারবার কথা বলে চলে যায়, মানে তাছাড়া আর কোনো উপায় নাই, বুঝে নিয়েছে। সমস্যার সমাধান না করে 10 রকমের ফাতিহা পড়তে পারবে কিনা, বুখারী বলতে পারবে কিনা। আপনি আমাকে তার সাথে কথাই আনলেন, আমি তো তার সাথে কথাই বলতাম না বাস ছাড়া। আপনি তার সাথে আমিও চাইনি আপনার সঙ্গে কথা বলতে, আপনার সঙ্গে কথা বলতে আমিও চাইনি, কারণ আমি জানি আপনি তেনা পেঁচাবেন, আপনি তেনা পেঁচান, এগুলো আমার জানা আছে। আপনি মূল ইস্যুতে না গিয়ে তেনা পেঁচাবেন, এটা জানা আছে, আপনি তেনা পেঁচাচ্ছেন। রাহুলের মতো ব্যক্তির সাথে আমি 1 ঘন্টা আলোচনা, তাকে তো আমি যোগ্যই মনে করি না। সূরা ফাতিহা আরে আলহাসের বাচ্চা ছেলের সঙ্গে আপনি ফোন রেকর্ড করে আপনি নেটে ছাড়েন, আলহাসের ছোট ছোট বাচ্চা ছেলেদের সঙ্গে নেটে আলোচনা করে ফোন ছাড়েন, আমাকে যোগ্য মনে করেন না? আপনাকে আমি যোগ্য মনে করি না রাকিব সাহেব, জেনে রাখেন, আপনাকে আমি যোগ্য মনে করি না ডিবেটের। ডিবেট আপনি আগে রমজান মাসে 3 মাস আগে আমাকে নিয়ে আগে ফার্স্ট ভিডিও করেছেন, আপনাকে আমি ভিডিও করতে যাইনি, আপনাকে তো চিন্তামই না, আপনাকে আমি চিন্তামই না, আপনি আমাকে নিয়ে 3টে ভিডিও করেছেন রমজান মাসে। এখানে কত বড় মিথ্যা কথা বলছেন যে আপনি আমাকে নিয়ে কথা বলেননি। আপনি সহিহ বুখারীর নাম বলেন, রমজান মাসে আপনি প্রথমে আমাকে নিয়ে 3টে ভিডিও করেছেন, সহিহ বুখারীর নাম আর আপনাকে আমি চিনি না, এই তো চিনলাম কয়দিন আগে। সহিহ বুখারীর নাম বলেন, সহিহ বুখারীর নাম বলেন। আলাদা বলুন তো, ফিরা বলুন তো, জেনারেলাইজ করেন তাহলে আমাকে নিয়ে। এই তামিদ ভাই, উনি বিতর্ক নিয়ে আসলে কোনো কথা বলতে চান না, তিনি অনর্থক কথা বলে সময়টাকে নষ্ট করতে চান। উনি ফেসবুকে ভিডিও আপলোড করবে, এই জন্য তিনি এখানে ভিউ ব্যবসা করতে যাচ্ছেন। গোল্ডেন চেন না পেলেও ফেসবুকের মানে ভিউয়ারশিপের জন্য এই কাজগুলো করছে। যোগ্যতা কি আপনার আছে? রাকিবুলকে আমি গুনায় ধরি না, যদি হয় রাকিবুলকে আমি গুনায় ধরি না, সামনে আর্গুমেন্ট রাকিবুলকে আমি গোনাই ধরি না ডিবেটের ময়দানে, এই ডিবেটের ময়দানে রাকিবুল ইসলামকে আমি গোনায় ধরি না, রাকিবুলকে আমি গোনায় ধরি না, জেনে রাখেন রাকিবুলকে। এই জন্য আপনাকে নিয়ে কোনো কথা বলিনি। আপনি আমাকে নিয়ে পরপর 3টে ভিডিও তৈরি করেছেন আগে রমজান মাসে, প্রথমে আপনি করেছেন, আমি আপনাকে করিনি। আমাকে নিয়ে যদি আপনি না করেন তো ভিডিও বানিয়েছেন কেন? তারাবি রাকাতের উপরে আপনার ইউটিউবে এখনো মজুদ আছে। আমি আলী হাসান উসামাকে নিয়ে তারাবি আমার কথা জবাব দিয়েছেন, আমার কথা আমি আপনাকে নিয়ে না, আপনার মূর্খতা সেখানে দেখানো হয়েছে। এইখানে আমাকে নিয়ে করেছেন তো, আমাকে যদি গোনায় না ধরেন, আমাকে নিয়ে ভিডিও করলেন কেন? আমাকে নিয়ে গোনায় না ধরে ভিডিও করলেন কেন? বেচারা আবার ফাঁস গয়া, আবার बिल्कुल फंस गया, बिल्कुल फंस गया राकिब भाई, बिल्कुल फंस गया, यहाँ पर भी नहीं आ सका। রাকিব ভাই প্রসঙ্গে আসেন, আপনি বাহাসে আসছেন কিনা, বাহাসে আসছেন কিনা, বাহাসে আসছেন কিনা? অবশ্যই আসছি 1 তারিখে। তাকে উসমানীকে উপস্থিত করেন, কল রেকর্ড প্রচার করেন। আরে অ্যারেঞ্জ আপনি করেছেন, অ্যারেঞ্জ করেছেন আপনি, দাবি আপনার বিচারকের অধীনে গোল্ডেন চেন না, দাবি আপনার বিচারক ম্যানেজ করবেন আপনি, বিচারক আপনি, বিচারকের নেতৃত্ব হবে ঘোষণা করেছেন আপনি। আমি বিচারকের নাম বলেছি, আপনি নিয়ে এসে উপস্থিত হন। ভাই আপনি আপনার ব্যাপার, আপনি লাইনে আমাদেরকে নিয়েছেন, তাহলে আপনি শেষ করে দেন। আপনি যেহেতু লাইনে নিয়েছেন আপনি শেষ করেন। আপনি যে বলেছেন, আমি বুঝেছিলাম যে ব্রাদার রাহুল সে বাহাস করতে রাজি, কিন্তু আমি তো এটা বুঝি না এরকম জানলে তার সাথে কথা বলি না। আমি তো এখানে রাকিব স্পষ্ট ভাই, রাকিব ভাই পরিষ্কার, ও গোল্ডেন চেন নেবে কিন্তু বিচারক নেবে না, বিচারক মানবে না, গোল্ডেন চেন চাই। মানে উনি গোল্ডেন চেনের লোভে বাস করতে আসছে, মানে গোল্ডেন চেন বাদে উনি বাস করবেন না, মানে ডিবেট তো বাদছে গোল্ডেন চেন নিয়ে, তাই না? তামিল ভাই ডিবেটটা উনি করতে যাচ্ছে না গোল্ডেন চেনের জন্য। আমি যে কারণে করি, আপনি চ্যালেঞ্জ দিয়েছেন, আপনার কথা আপনি রাখেন, আমি কেন বাস করব সেটা আমার ব্যাপার। আমাকে একটু আমি লোভে করেছি না কি করছি এটা আমার ব্যাপার। হ্যাঁ ওটাই তো বোঝা যাচ্ছে, বিচারক বাদ দিয়ে আপনি গোল্ডেন চেন নিতে চান। মামুর বাড়ির আবদার, বিচারক বাদ দিয়ে উনি গোল্ডেন চেন নিবে, বিচারক বাদ দিয়ে গোল্ডেন চেন নিবে, আমি দুটোই শর্ত দিয়েছি, গোল্ডেন চেনেরও শর্ত দিয়েছি, বিচারকের তাকে উসমানীর শর্তটা আমি দিয়েছি। এখন উনি একটা মানবেন একটা মানবেন না, একটা মানবেন না, বাহ দারুন তো। আপনি শেষ করেন। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, প্লিজ একটু আপনি ওভাবে কথা না বললে আমি কিছু বলতে চাইলাম, এখানে তো আমার হাতে নাই, আমি এখানে কাইটা দিলেও আপনারা চাইলে এখানে
থাকবেন আমি আগে জানলে এখানে আসলামই না, এখন আপনি বলে শেষ করে দেন। না না এখানে আমি যদি বলবো লাস্ট আমার কথা হচ্ছে, আমি যদি আপনি নিরপেক্ষ রাখতে চান, রাকিব সাহেবও উনি বলবেন যে না আমি বসের চাই যা সকলেই সঠিকটা জানো, সেজন্য রাকিব সাহেবও ওনার যে দাবি যে গোল্ডেন চেনের বিষয়টা উনি ছেড়ে দিবেন। আর রাহুল ভাইয়া বলবেন যে আমি এখানে মানে এই বসের সাথে ওনার কথাটা উনি উইথড্র করেছে, মানে এখানে মাপ চাওয়ার কথা আসে না। উনি বলবেন যে আমার কথাটা উইথড্র করে নিয়েছি। আমার মনে হয় এই কথা উভয়ের পক্ষ থেকে স্যাক্রিফাইস যদি করেন তাহলে আমার মনে করবো যে উভয় বাসে বসতে আগ্রহী, আর যদি কেউ একজন না করেন আমি মনে করবো যে আপনারা বাসে বসতে আগ্রহী না। আপনাদের উপর সিদ্ধান্ত হবে, আপনারা কি আচ্ছা। চান। আমি এটা বলতে পারবো না। আচ্ছা, একদম একদম পরিষ্কার আমি একটা বাংলা কথা বলে দিই, যেহেতু শর্ত যা দেয়া হয়েছে শর্ত, না 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 রাকিব ভাই আমাকে কথা বলতে দেন। উনি কথা নিজে, মানে উনি নিজের কথা বলবেন, উনি 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 কার কথা শুনবেন না, মানে এটা একটা অভ্যাস। আরে ভাই, আমার কথাটা আমাকে বলতে দেন ভাই, আমার কথাটা আমাকে বলতে দেন নাকি ভাই। বাহাসের দিনে অনেক সময় পাবেন কথা বলার, বাহাসের দিনে অনেক সময় পাবেন কথা বলার, সেদিন কথা বলিয়েন। এখন আমার পরিষ্কার কথা একদম, যে যদি জনগণের স্বার্থে যদি ডিবেট আসতে হয়, এর পূর্বে যতগুলো আমরা ডিবেট করেছি সেম শর্তে নীতিমালা নির্ধারণ করে নিয়মতান্ত্রিক ভাবে আমরা ডিবেট করি, জনগণ দেখে নিবে। আর যদি রাকিব ভাই যদি বলে যে না গোল্ডেন বাহাসের স্বার্থে, আমি বলছি শেষ করতে দেন। আরে ভাই শেষ করতে দেন রে ভাই। রাকিব ভাই একটু ধৈর্য ধারণ করেন। শুধু কোরআন ভালো করে পড়লেই হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আজ যাবে কোথায়? কোরআন পড়ে শুধু আমল করতে হবে তো নাকি? একটু আমলটা করেন, একটু আমল করেন। শুধু কোরআন শুদ্ধ হয়ে পড়লে হবে? একটু আমল করতে হবে না? কোরআনের হক, কোরআনের উপর আমল করা। এবার দ্বিতীয় দেখেন, আমাকে 10 সেকেন্ড টানা কথা বলতে দিচ্ছেন না উনি। দেখেন 10 সেকেন্ড কথা বলতে দিচ্ছেন, উনি মাঝখান থেকে কথা বলে দিচ্ছেন। দেখেন উনি নন স্টপ কথা বলছেন, 10 সেকেন্ড তো টানা কথা বলতে দিবে? মানে এই তাহেরি মতো চিল্লাই কি মার্কেট কম যাইবো? মানে ওরকম হয়ে গেল না বিষয়টা। তো কথা তো বলতে দিতে হবে আমাকে নাকি? আগের কথা যদি সে বলে, সে যদি নতুন কথা না বলে। আচ্ছা 1 মিনিট শেষ করে দেখ। আচ্ছা শোনেন, আমি প্রথম কথা বলে দিয়েছি যে শুধু বাহাস করার জন্য অবশ্যই আমরা আদে হোসেন ওসামার সঙ্গে যে ডিবেট করেছিলাম নিয়মতান্ত্রিক ভাবে, যে নিয়মে না ভালোভাবে চলে আসুক, এক লাইনে ভালোভাবে চলে আসুক, ওইভাবে ওই শর্ত মেনে ইনশাল্লাহ আমরা ডিবেট করবো। এক আর দুই, যেটা গোল্ডেন চেনের বিষয় কথাটা রইলো, রাকিবুল ইসলাম ভাই যেহেতু গোল্ডেন চেন শর্ত দিচ্ছেন না, সেখানে আমার এখানে গোল্ডেন চেন আমি শর্ত থেকে প্রত্যাহার হয়ে গেল। কি বলছো না? উনি গোল্ডেন চেন নেবেন না, তাই বলবো কি বলবো বলেন তো? শিখিয়ে দেন, আমাকে শিখিয়ে দেন কি বলতে হবে, আমাকে একটু শিখিয়ে দেন ভাই, কি বলতে হবে একটু শিখিয়ে দেন। আপনি বলবেন যে আপনি ওইটা আপনি উল্টো করছেন। এখন আপনি বলবেন যে আপনি আগে বলেছিলেন এই চ্যালেঞ্জ প্রমাণ করতে পারলে আপনি আমাকে গোল্ডেন চেন দিবেন। আচ্ছা তামিদ ভাই বলেন উনি যৌক্তিক কথা বললেন কিনা। যদি আপনি তামিদ ভাই আপনি যদি বলেন উনি যৌক্তিক কথা বলেছে, তাহলে আমি ওনার সঙ্গে এগ্রি করে বলে দেবো। বলেন তামিদ ভাই আপনি। আমি বলি আমি গোল্ডেন চেন নিব না কেন? আমি তো নেওয়ার জন্য বলতেছি। মানে উনি বাহাস করবেন না গোল্ডেন চেন নেবে? যে গোল্ডেন চেনের শর্ত তিনি দিয়েছিলেন, ওই শর্ত তিনি উল্টো করে নিলেন, এটা বলবে থাকবে। এটুক বলতে হবে তো? এটুক বলে ভাষা আসবেন তো? আচ্ছা এটুক বলে ভাষা আসবেন তো? না না এটুক বলে ভাষা আসবেন তো? না না তামিদ ভাই আমি তো সম্মতি দিচ্ছি, তামিদ ভাই আমি সম্মতি দিচ্ছি। উনি যে কথা শিখিয়ে দিলেন ওই কথার সঙ্গে আমি এগ্রি করলাম, অ্যাকসেপ্ট করলাম। উনি যে কথা বললেন তামিদ ভাই ওই কথার সঙ্গে আমি অ্যাকসেপ্ট করলাম। তারপর তিনি লাইন থেকে পালিয়ে গেলেন কেন? উনি যেটা শিখে দিলেন আমি বললাম বাহাসের ক্ষেত্রে আমি সেটা মেনেই আসছি, আমি ওই শর্ত মেনেই আসবো ভাস ইনশাআল্লাহ, যে আমি যেই গোল্ডেন চেনের কথা বলেছিলাম উইথড্র করলাম। আরে আমি আমাকে বলার সুযোগ, আমি তো ওটাই বলছি যে আমি ওনার ওই কথার সঙ্গে এগ্রি করছি। দেখবেন কলেজের রেকর্ড করা থেকে আপনার, উনি থাকা অবস্থায় বলেছি, উনি থাকা অবস্থায় বলেছি, উনি যে কথা বলেছেন। আপনি যেহেতু মিডিয়েটর, আমি এখানে আছি নিরপেক্ষভাবে একটা মাঝখানে মধ্যস্থতা করতে। আমি আপনার এইভাবে আলোচনা মানে এইভাবে উভয় পক্ষে কথা বলবেন আমি এটা আসলে আশা করি না। আমি মনে করেছিলাম আচ্ছা কথাবার্তা বিশৃঙ্খলা শুরু কে করেছে বলেন? তামিদ ভাই আপনি নিরপেক্ষভাবে বলেন। আমি এখানে জাজ দিব না,
আপনি আমাকে যে নিরপেক্ষ বলছেন, আমি এখানে আচ্ছা। বলেছি, এটা আপনি হয়তো রেকর্ড করেছেন কিনা আমি জানি না। তাহলে আমি একটু বলে দিই, আপনি যদি মিডিয়েটার হিসেবে এসেছেন, উনি যে কথা বললেন, যে কথা বলেছেন যে উড্ডো করে নিতে বললাম, ঠিক আছে উড্ডো করে নিলাম, ভাষণে আসেন। আচ্ছা, এটা তো আমি যাই, এটা তো উনি শুনে নেয় এখন। আচ্ছা, আমি ওনাকে বলছি না, উনি থাকা অবস্থায় বলেছি, আমাকে বলার সুযোগ দিল কোথায়? যখন আমি বলতে শুরু করেছি তখন উনি চললাম বলে চলে গেল হঠাৎ করে। কারণ উনি তো আমাকে শিখিয়ে দিলেন যে আপনি এটা বলেন, তো আমাকে সুযোগ তো দিবে বলার জন্য। আচ্ছা, আপনি দেখি ওনাকে একটু কল দিয়ে দেখি। নিয়ে আসেন, লাইনে নিয়ে আসেন। আমি একটু ট্রাই করতেছি। আরে বাসের শর্তের জন্য আমার ইগো টিগো সব বাদ দিয়ে দেবো, সমস্যা কোথায়? এটা দিনের কাজ করছি, ব্যক্তি ইগোর কি পাঁচ পয়সা মূল্য আছে? কথা শেষ হয়ে যায়। আপনি আগে বলে এই কথাটা কিন্তু আগে না, উনি যে ভাষাগুলো প্রয়োগ করছেন না, অনর্থক অতিরিক্ত বকছে, তো আপনি তো দেখেছেন, শুনলেন। সেটা আসলে আপনি এখানে আমি আশা রাহুল ভাই বলেন, আমি জাজ হিসেবে রাখছেন কিনা বলেন। না, জাজ হিসেবে মধ্যস্থ। দুজন মানেন তাহলে আমি জাজমেন্ট দিব, আর যদি বলেন যে না উভয় জাজমেন্ট মানবেন না, তাহলে তো আমার এখানে কথা বলে তো আমি এখানে লাস্টে শুধু শুধু একটা আমি আচ্ছা ওনাকে দিচ্ছি, উনি মনে হয় আচ্ছা আচ্ছা আমি ওনাকে অন্যভাবে কথা বলছি। তাহলে আমি অন্য কথা বলে আমি আপনার সাথে ফোন দিই। হ্যাঁ, ওকে ওকে ভাই, শুকরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।